আসসালামু আলাইকুম। আজকে আমাদের সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ 9 এর সেকেন্ড ক্লাস। সো যারা জয়েন করেছেন আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করার আগে আমাদের গত ক্লাসের যে প্র্যাকটিস প্রবলেম ছিল, আমরা আপনাদেরকে 5টা প্রবলেম দিয়েছিলাম এবং এটা হচ্ছে আমাদের PP0 সেট। আমাদের প্রতিটা ক্লাস থেকে একটা করে প্রবলেম সেট থাকে, যেখানে বেশ কয়েকটা প্রবলেম থাকে, আপনাদেরকে সলভ করতে দেয়া হয় প্রতিটা ক্লাসে আমরা যেই টপিকগুলো শিখি সেই টপিকগুলোর উপরে। তো আমরা আজকে প্রথমে একটু দেখব যে আপনারা গত ক্লাসের সেই প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করেছেন কিনা। তো সেটা দেখার জন্য আমরা হচ্ছে একটু ওয়ান কম্পাইলারে যাব। তো ওয়ান কম্পাইলারে যাওয়া গেলে আমাদের হচ্ছে আপনারা যারা প্র্যাকটিস করেছেন অথবা প্র্যাকটিস কোনো কারণে যদি না করে থাকেন কোনো সমস্যা নাই, সমস্যা আপনাদের বিভিন্ন প্রবলেম থাকতেই পারে, বাট আপনি প্রবলেমগুলোকে সলভ করবেন এরকম যদি কেউ থাকেন এবং প্রবলেম সলভিং স্টার্ট করেছেন, কাইন্ডলি আপনার ইমেলটা আমাদেরকে দিবেন। যদি এখনো ইমেলটা আপনি না দিয়ে থাকেন, কারণ আপনি যদি আমাদেরকে আপনার ইমেলটা না দেন, যে ইমেল দিয়ে আপনি ওয়ান কম্পাইলারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তাহলে আমরা আসলে দেখতে পারবো না আপনি কি প্রবলেম সলভ করতেছেন নাকি করতেছেন না। তো আমি রিকোয়েস্ট করব, যারা এই কোর্সটা কন্টিনিউ করতে চান অ্যাটলিস্ট প্রথম 4 ক্লাসেস এবং প্র্যাকটিস প্রবলেমগুলোকে সলভ করতেছেন, এমন কেউ যদি থেকে থাকেন এখানে যে আমাদেরকে এখনো ইমেল দেন নাই, তাহলে আমাকে কাইন্ডলি চ্যাট বক্সে আপনাদের ইমেলটা দিবেন। যেমন এখানে সালেহিন শুভ আছেন। সালেহিন শুভ ভাই আছেন? আপনি কি ফার্স্ট ক্লাস জয়েন করেছেন আজকে? সালেহিন শুভ আছেন? আচ্ছা। দেন আবুল কালাম আছেন ভাইয়া? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ইমেলটা কাইন্ডলি আমাকে দিবেন। আমি যে ইমেল, হোয়াটসঅ্যাপে দিচ্ছি। ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে দেন, সমস্যা নাই। দেন স্বাধীন আপনি দিয়েছেন। স্বাধীন আপনি কি ইমেলটা দিয়েছিলেন আমাদেরকে? স্বাধীন। জি ভাইয়া দিয়েছি। ওকে, দেন মাহফুজ মিয়া আছেন। দেন সাদিয়া জান্নাত এন্ড তাসনিম। ওকে, ঠিক আছে, তাহলে কালাম ভাই আপনি আপনার ইমেলটা কাইন্ডলি আমাদেরকে একটু দিবেন। তাসনিম, স্বাধীন এন্ড আমরা আর কে ক্লাসে জয়েন আছি, দেন সাদিয়া জান্নাত তানিম। সাদিয়া, এটা কি আপনার প্রোফাইল? একটু দেখবেন কাইন্ডলি ওয়ান কম্পাইলারের। সাদিয়া। জি ভাইয়া। ওকে, আপনার মেবি একটা ইমেজ সেট করা আছে, আই এম সরি। ওকে, ভাইয়া ইমেল অ্যাড্রেস দিয়েছি হোয়াটসঅ্যাপে। জি ভাইয়া পেয়েছি, থ্যাংক ইউ। ওকে, আব্দুল কালাম। আব্দুল না ভাইয়া, আব্দুল, আবুল অর আব্দুল? আই এম সরি 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 ফর দ্যাট। আবুল কালাম। ওকে, আবুল কালাম, মেবি এটাই আপনার অ্যাকাউন্ট। এটা কি আপনার অ্যাকাউন্ট আবুল কালাম? জি জি জি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, দেন আমাদের আরেকজন স্টুডেন্ট আছেন, আই থিংক, আই হোপ মাহফুজ। মাহফুজ আছেন? জয়েন করেছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস কেমন চলতেছে? ভাই PP0 কমপ্লিট করছি, PP1 গতকালকে দেখলাম করা হয়েছে। ওকে, দেন গতকালকে ফয়সাল জয়েন করেছিলেন আমার মনে আছে। ওকে, আই হোপ আমরা এই কয়জনকে নিয়ে হচ্ছে স্টার্ট করেছিলাম। এর মধ্যে সালেহিন শুভ আছেন ভাইয়া? দেন মানজ মন্ডল, আপনারা কি আছেন? মানে প্র্যাকটিস কি করেছেন আর করতে চাচ্ছেন? আমি আজকে প্রথম জয়েন করছি। ওকে, আজকে আচ্ছা, নো প্রবলেম। আপনার ইমেলটা কাইন্ডলি দেওয়া যাবে, তাহলে আমরা আপনাকে এখানে অ্যাড হ্যাঁ, করতে পারতাম এবং আপনি ক্লাস আমি 1 এর। হোয়াটসঅ্যাপে জি বলেন। দিয়েছি। হোয়াটসঅ্যাপে দিয়েছেন, ওকে ফাইন, থ্যাংক ইউ। আপনি মেবি আমাদের সি প্রোগ্রামিং ব্যাচ 2 এর স্টুডেন্ট, রাইট?
হ্যাঁ জি, টুতে আমি অবশ্য অংশগ্রহণ আপনাদের, করছিলাম। হ্যাঁ, নো প্রবলেম। আপনাদের সময় হচ্ছে আমাদের তখন আমরা এই ওয়েবসাইটটা ইউজ করতাম না, তখন আমরা ম্যানুয়ালি আপনাদের কোডগুলো চেক করতাম, যেটা খুবই টাইম কনজিউমিং ছিল। জি। ওকে, আপনাকে অ্যাড করে দিয়েছি। আই থিঙ্ক আর কেউ নাই যে আমরা অ্যাড করতে পারিনি। মানজ মন্ডল আছেন ভাইয়া? ইজ ইট পসিবল টু শেয়ার ইউর ইমেল? Yes, sir. ওকে, দেন শেয়ার। You can share in our chat box or WhatsApp group or our inbox. Assalamu alaikum Hassan Mir. Is it your first class? হাসান মির আছেন? আসলে আমাদের প্রথম 4টা ক্লাস, আমাদের এই প্রথম একটু ফর্মালিটিস যাবে, দেন যখন আমরা আমাদের এনরোলমেন্টটা অফ হয়ে যাবে তখন আর আমাদের কোনো সমস্যা নেই। আমরা তখন হচ্ছে জাস্ট আমাদের টপিক গুলোতে ফোকাস করব। ক্লাসের শুরুতেই প্রবলেম সলভিং এন্ড টপিক। ওকে, মানজ মন্ডল। ওকে, মেবি আপনার ইমেইলের অন্য নাম। মানে যে আপনার ইমেইলে যে নামটা দেয়া আছে সেটা কাইন্ডলি কি বলতে পারবেন, মনে আছে আপনার? Yes, sir. Manoj Mondal है। Manoj Mondal। মানজ মন্ডল। এই ওয়েবসাইটে একটা প্রবলেম হচ্ছে, নামগুলো আলফাবেটিক্যালি আসলে খুব ভালো হতো। আপনি স্ক্রিনে দেখতে পারলে বলবেন। কোডার তোষ, এটা কি আপনার? ওকে, আপনি একটা কাজ করেন, আপনি এই ইমেল দিয়ে ওয়ান কম্পাইলার একটু লগ ইন করেন, দেন আপনার প্রোফাইল লিঙ্কটা আমাকে একটু পাঠান, পারবেন মানজ? স্যার বুঝতে পারলাম না কিভাবে স্যার? মানে আপনি এই ওয়ান কম্পাইলার ওয়েবসাইটটাতে ঢুকেছেন এখন পর্যন্ত? না আচ্ছা, আপনি এই ওয়েবসাইটটাতে আসবেন onecompiler.com। এই ওয়েবসাইটটাতে আসার পর আপনি হচ্ছে যে ইমেলটা আমাকে দিয়েছেন সেই ইমেলটা দিয়ে লগ ইন করবেন। তো এখানে দেখবেন আপনার এখানে লগ ইন বাটন আছে, আমি লগ আউট করি, এখানে লগ ইন বাটন আছে, আপনি লগ ইন করবেন। দেন আপনার এই যে সাইন আপে যাবেন অথবা এই যে লগ ইন উইথ গুগল, এটা দিয়ে হচ্ছে ওই ইমেলটা দিয়ে লগ ইন করে ফেলবেন। তো লগ ইন করলে আপনার লগ ইন লেখাটা এখান থেকে সরে যাবে। দেন আপনি এখানে ক্লিক করে মাই অ্যাকাউন্টে যাবেন। মাই অ্যাকাউন্টে গেলে এখানে যে ইউআরএলটা আসবে সেই ইউআরএলটা কপি করে একটা গ্রুপে দিয়ে দিবেন। এটাই হচ্ছে আপনার প্রোফাইল লিংক। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, একটু দিয়ে নেন আমাকে। ওকে, আচ্ছা। তো আমরা এক এক করে একটু চেক করি। যেমন প্রথমে আমরা হচ্ছে আবুল কালাম ভাইয়ের কাছে যাব। ভাইয়া কি পিপি0 স্টার্ট করেছেন? আই থিংক নো। জি ভাই, আজকে প্রথম। আজকে প্রথম, ওকে। তাহলে আপনার আচ্ছা আপনারা আজকে যারা প্রথম জয়েন করেছেন তাদের ক্ষেত্রে একটা জিনিস বলি, যে আপনারা একটু গুগলে সার্চ করবেন যে কোড উইথ হৃদয় সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ। এটা লিখে সার্চ করলে প্রথমে একটা লিংক পাবেন, এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর আমাদের গতকালকের যে ক্লাস রেকর্ড, তারপর ক্লাস আমরা যেই স্লাইডটা ব্যবহার করে ক্লাস নিয়েছি সেই ক্লাসের যাবতীয় সবকিছু এখানে পেয়ে যাবেন। এই যে ডেমো ক্লাসেস, এখানে আপনাদের এটা হচ্ছে ব্যাচ 9 এবং আজকে হচ্ছে ব্যাচ 9 এর সেকেন্ড ক্লাস। ক্লাস শেষে রেকর্ডটা এই জায়গাটাতে চলে আসবে, এটা হলো ব্যাচ 8 এর সেকেন্ড ক্লাস। তো গত ক্লাসের প্র্যাকটিস প্রবলেম সেট, লেকচার স্লাইড সবকিছু এখানে দেয়া আছে। তো আমি এই লিংকটাও আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে দিয়ে দিচ্ছি। যদি কেউ গ্রুপে জয়েন করে না থাকেন আমাকে একটু কাইন্ডলি বলবেন, আমি গ্রুপের লিংক দিয়ে দিব। তো আপনারা এখান থেকে ক্লাস 1টা দেখে নেবেন। আচ্ছা, জি ভাইয়া। তাহলে ওকে।
ওকে, দেন আমরা চলে যাব তাসনিমের কাছে। তাসনিমের PP0 কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ তাসনিম। ওকে, তাসনিমের যেহেতু PP0 সবগুলো প্রবলেম কমপ্লিট হয়ে গেছে, তাসনিমের জন্য একটা সাজেশন থাকবে, আপনি ফ্রি টাইমে গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপে যে সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ 9 যে গ্রুপটা, এখানে অ্যাক্টিভ থাকবেন। যদি দেখেন যে PP0 তে কেউ প্রবলেম ফেস করতেছে এবং সে তার প্রবলেমটা শেয়ার করেছে, আপনি চাইলে ট্রাই করতে পারেন যে মেসেজের মাধ্যমে তাকে হেল্প করার। এতে করে আপনার ওই প্রবলেমটা আবার রিভিশন হয়ে যাবে। এবং প্রোগ্রামিং সেক্টরে একটা মানে আমাদেরকে প্র্যাকটিস রাখা উচিত সবারই, যে অন্যকে হেল্প করার জন্য। এটা তার সুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে সেটা চিন্তা করার আগে আপনাকে চিন্তা করতে হবে, আপনি যদি কাউকে হেল্প করেন তাহলে ওই কনসেপ্টটা আপনার রিভাইজ হচ্ছে, যেটার সুযোগটা খুব কম পাওয়া যায় প্রোগ্রামিং এ। তো এরকম যদি রিভিশনের সুযোগ পান, মানে অন্যকে হেল্প করার সুযোগ পান, তাহলে এই অপরচুনিটি গুলো মিস করবেন না। এটা শুধু আপনার জন্য না, যাদের যেই প্রবলেম সেটটা কমপ্লিট হয়ে যাবে বা যেই প্রবলেমটা সলভ হয়ে যাবে, যদি ওই প্রবলেমে অন্য কেউ প্রবলেম ফেস করে তাহলে তাকে হেল্প করার ট্রাই করবেন। দেন স্বাধীন, আপনার হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে 2টা প্রবলেম সলভ করেছেন। কোন প্রবলেমগুলো সলভ করতে পারেন নাই এখনো? ভাইয়া সলভ করেছি কিন্তু সাবমিট হচ্ছে না। আচ্ছা, সাবমিট হচ্ছে না। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি বাকিটাতে একটু দেখি, তারপর আপনার দেখতেছি। সাদিয়া, আপনার জন্য সেম সাজেশন থাকবে। দেন মাহফুজ PP0, থ্যাংক ইউ। ফয়সাল, ডান। সিরাজুস সালেহিন, মেবি আপনার আজকে ফার্স্ট ক্লাস, আপনি কাইন্ডলি হচ্ছে PP0 গুলো সলভ করে ফেলবেন। আপনার ওয়েবসাইটে গেলে যদি এখানে প্র্যাকটিস প্রবলেম 0-তে ক্লিক করেন তাহলে আপনি 5টা প্রবলেম পাবেন। এবং আমি সাজেস্ট করবো আপনি আগে ক্লাস 1-এর রেকর্ডটা একটু দেখে নিয়েন। ক্লাস 1-এর রেকর্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন, কারণ আপনাদের যখন ব্যাচ 2 ছিল, ব্যাচ 2 এর সাথে ব্যাচ 9-এর আমি বলবো পুরোটাই পার্থক্য, মানে আগের কোনো কিছুই নেই। অনেক নতুন টপিক অ্যাড হয়েছে, অনেক নতুন নিয়ম আসছে আপনাদের হেল্পের জন্য। সো কাইন্ডলি ক্লাস 1-এ মানে আপনি পুরো কোর্সটাই আবার একটু রিস্টার্ট করবেন। বুঝতে পারছেন সিরাজ? ওকে, স্বাধীন আছেন? জি ভাইয়া। ওকে, আপনি আপনি কত নাম্বার প্রবলেমে সলভ করতে পারতেছেন না? কাইন্ডলি একটু প্রবলেম নাম্বার গুলো বলেন। প্রবলেম নাম্বার 4, 5। প্রবলেম নাম্বার 4, 5। আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাতে পারবেন যে কোড কতটুকু করতে পেরেছেন আপনি? জি ভাইয়া। ওকে, তাহলে শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি। আমরা আমাদের আগের ক্লাসের প্রবলেমগুলো যদি কমপ্লিট না করি তাহলে নতুন টপিকগুলো আমরা আসলে বুঝবো না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আগের প্রবলেমগুলো একটু দেখি, তারপর আমরা হচ্ছে নতুন ক্লাসের টপিক শুরু করব। ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আপনি ব্রাউজার ওপেন করেন এন্ড ফোনটাকে আপনি পোর্ট্রেট মোড করেন। ওকে, ফাইন। আচ্ছা, প্রবলেম স্টেটমেন্টে একটু যান। কোশ্চেনটা কি ছিল? এখানে না, আপনি ওয়ান কম্পাইলারে যান। স্বাধীন, এখানে না, স্বাধীন, আপনি ওয়ান কম্পাইলারে যান। জি ভাইয়া যাচ্ছি। ওকে, প্রবলেম 1। আপনি আগে 1 নাম্বার যান, আগে আপনার PP প্রবলেম 0-তে যান। প্রথম প্রবলেমটা এখন একসেপ্ট হয়নি।
প্রবলেম 4 হচ্ছে পরে সিরিয়ালি সলভ করবেন, কখনোই আগের প্রবলেম একসেপ্টেড না হওয়া পর্যন্ত মানে গ্রিন টিক আসা পর্যন্ত নেক্সট প্রবলেমে যাবেন না, কারণ প্রতিটা প্রবলেমই হচ্ছে তার আগের প্রবলেমটা হচ্ছে প্রিরিকুইজিট। ওকে, আয়াজ কাজী AYAZKAZY। আপনি এখানে দেখেন আপনার কেটা কিন্তু বড় হাতের আউটপুট ফরম্যাটে, আর আপনার যে প্রিন্টএফ এর ভিতরে আপনি যে কেটা লিখেছেন কেটা কিন্তু ছোট হাতের, খেয়াল করেছেন? ও সরি ভাইয়া। আমাকে সরি বলে তো লাভ নাই, আপনার হচ্ছে আউটপুট ফরম্যাটটা ভালো মতো দেখতে হবে, কোন জায়গায় স্পেস আছে কোন জায়গায় সেমিকোলন আছে এগুলো দেখে তারপর সলভ করতে হবে। এবার সাবমিট করেন। ওকে, হয়ে গেছে। দেন প্রবলেম 4 এ যান। ওকে, এখানে আপনার বলেছিল যে লেন্থ 2 উইডথ হচ্ছে 3, আপনি এরিয়া একটা ভ্যারিয়েবল নিয়েছেন, এরিয়া ইকুয়াল টু লেন্থ ইনটু উইডথ। ওকে, আপনি একটু প্রবলেম স্টেটমেন্টে যান, এখন আপনি টেস্টে আছেন, প্রবলেম স্টেটমেন্টে যান। হ্যাঁ, প্রবলেমে যান। দেখেন এখানে আপনার আউটপুটে যান, আমি আউটপুটটা দেখতে পাচ্ছি না আমার মাথার কারণে বা আমার ইসের কারণে। ওকে, দেখেন আপনার আচ্ছা আমি দেখতে পাচ্ছি। দেখেন আপনার ইনপুটে আছে 2 and 3, মানে আপনাকে 2 and 3 ইউজ করতে হবে লেন্থ এন্ড উইথ এর ভ্যালু। আর কোডটা রান করলে শুধুমাত্র 6 আসবে, এখানে কিন্তু এরিয়া কোলন তারপরে কিন্তু 6 নাই, শুধুমাত্র 6 আছে। আপনি এখানে যে এরিয়া টেক্সট অ্যাড করেছেন আপনার 10 নাম্বার লাইনে, সেটা কিন্তু এই জন্যই আপনার ইররটা আসতেছে। আপনি এরিয়া টেক্সটটাকে রিমুভ করেন, এটা কিন্তু আপনার আউটপুট ফরম্যাটে ছিল না। ওকে, এবার আপনি হচ্ছে ওয়েট আপনি ডাবল কোটেশন কেটে দিয়েছেন ভাই, পার্সেন্টেজ দিয়ে আগে যে ডাবল কোটেশনটা থাকে ওটা কেটে দিয়েছেন। এবার সাবমিট করেন। ওকে, তো দেন প্রবলেম 5 এ যান। আপনি বুঝতে পারতেছেন তো নেক্সট প্রবলেমগুলো সলভ করতে গেলে আপনাকে কোন কোন জায়গায় খেয়াল রাখতে হবে? স্বাধীন? জি ভাইয়া। ওকে, তাহলে আপনি এটা নিজে নিজে সলভ করেন, দেখি পারেন কিনা। প্রথমে আউটপুট ফরম্যাট দেখেন, স্ক্রল করেন প্রবলেম স্টেটমেন্টে। আউটপুট ফরম্যাটে কি চেয়েছে আপনার কাছে? ইনপুট 4 5 দিলে আউটপুটটা কি আসতেছে? 10। এখন আপনার কোড কি শুধুমাত্র 10 আউটপুট দিচ্ছে না কি আউটপুট দিচ্ছে সেটা একটু খেয়াল করেন। ওকে, আপনার প্রবলেম সলভ। আচ্ছা, এবার আপনি স্ক্রিন শেয়ারটা অফ করতে পারেন। স্বাধীন, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। জি ভাইয়া। ওকে, স্যার বলছিলাম আমার ওই অন কম্পাইলারে লগ ইন করছি তো হচ্ছে না পাসওয়ার্ড দিয়ে। আপনি তো আগে সাইন আপ করতে হবে, তারপরে তো আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন ভাইয়া মনোজ? হ্যাঁ হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। আমরা যারা হচ্ছে বসে তাদের প্রবলেম গুলো দেখতেছি, আপনাদের কাজ হচ্ছে তারা যেই জায়গাগুলোতে মিস্টেক করতেছে সেই মিস্টেক থেকে হচ্ছে লার্ন করা। ব্যাপারটা এরকম না যে তাদের প্রবলেম হয়েছে আপনার হয় নাই বা ফিউচারে হবে না। অন্যরা কোন কোন জায়গাতে প্রবলেম করতেছে, ভুল হচ্ছে সোজা কথা, সেই জায়গাগুলোকে দেখে শিখতে হবে যে এই এই জায়গায় এই কাজগুলো করা যাবে না। মনোজ, আপনার স্ক্রিনটা শেয়ার করবেন, উই আর ওয়েটিং। স্যার আমি ওটা ল্যাপটপে করছিলাম, আমি ল্যাপটপ থেকে করতে হবে আবার জয়েন করে। হ্যাঁ, আপনি ল্যাপটপ থেকে জয়েন করবেন ক্লাসে, অলওয়েজ মোবাইল না, সবসময় ল্যাপটপ দিয়ে ক্লাসে জয়েন করবেন। আপনি কাইন্ডলি ল্যাপটপ দিয়ে জয়েন করেন। ঠিক আছে স্যার। ল্যাপটপ দিয়ে জয়েন করে দেন আমাকে, আপনি ল্যাপটপ দিয়ে জয়েন করে হ্যান্ড রাইজ করে রাখেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ওয়েট করতেছেন। আপনি ঠিক হ্যান্ড আছে রাইজ করে রাখেন ল্যাপটপ দিয়ে জয়েন করে, আমি ক্লাসে স্টার্ট করি। ওকে, তো আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করার জন্য প্রথমে আমাদের স্লাইড লাগবে। তো আমি আবারও একটা প্রসেস দেখাই দিচ্ছি যে কিভাবে আপনি স্লাইডগুলোকে পাবেন এবং ক্লাসটা করবেন। গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন যে কোড উইথ হৃদয় সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ। এটা সার্চ করলে প্রথমে একটা লিংক পাবেন, তারপর নিচে স্ক্রল করবেন, সাইটটা লোড হওয়া শেষ হয়ে গেলে একটু ওয়েট করবেন, যাতে সাইটটা যখন একদম সম্পূর্ণ লোড হয়ে যাবে তারপরে ইউজ করা শুরু করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না।
আচ্ছা, তো আজকে আমরা ক্লাস 2 স্টার্ট করব। তো ক্লাস 2 এর জন্য আমাদের একটা স্লাইড লাগবে। তো এইখানে হচ্ছে আমাদের ক্লাস 2, আর ক্লাস 2 এর যে লেকচার স্লাইড, এই বাটনটাতে ক্লিক করলে আমাদের লেকচার স্লাইডটা ওপেন হয়ে যাবে। এবং ক্লাস 2 এর জন্য যে প্র্যাকটিস প্রবলেমটা রেডি করেছি আমরা, সেটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 1। এই প্র্যাকটিস প্রবলেম 1 এ ক্লিক করলে সেই কোশ্চেন সেটটা ওপেন হয়ে যাবে। আমরা যখন করব তখন ওপেন করব। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস স্লাইড, এবং পাশাপাশি আমরা আমাদের কোর্স আউটলাইনটাও ওপেন করে রাখবো। সেটা এই ওয়েবসাইট থেকে। কোর্স আউটলাইনটা হচ্ছে আমাদের যে ব্যানারটা আছে, সেই ব্যানারের নিচেই কোর্স আউটলাইনের বাটনটা এখানে আছে। এভরিথিং আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, কোনো কিছুই এমন কিছু নাই যেটা আপনি ওয়েবসাইট থেকে পাবেন না। ওকে, আমরা বাম পাশের প্যানেলটার জন্য ওয়েট করি। তো আমরা আজকে হচ্ছে ক্লাস 2 স্টার্ট করব। আমাদের ক্লাস 2 এর প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে ডাটা টাইপ। মাঝে মধ্যে দেখবেন যে এই আউটলাইনের সাথে মাঝে মধ্যে স্লাইডটা একটু আপডেট থাকে না। যেমন দেখেন, আমরা এখানে প্রথমে হচ্ছে ডাটা টাইপস রেখেছি, বাট আমাদের কোর্স লেকচার স্লাইডে হচ্ছে স্ট্রাকচার অফ সি প্রোগ্রাম। এটা মাঝে মধ্যে দেখা যায় স্লাইডগুলো আপডেট করা হয় না, বাট একদম আপডেট যেটা থাকে সব সময় সেটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। তো সবাই এই কোর্স আউটলাইনটা ফলো করে আগাবেন। তো আমরা আমাদের গত ক্লাসে একটা ডাটা টাইপ সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম, সেটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। আজকে আমরা আরো নতুন 2টা ডাটা টাইপ শিখব, যেটা হচ্ছে ফ্লোট নাম্বার আর একটা হচ্ছে ক্যারেক্টার নাম্বার। এখন এই 2টা জিনিস দেখার আগে আমরা মজার একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কিভাবে আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিতে পারি। এখন ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া মানে কি? ওকে মানজ, আপনি স্ক্রিন শেয়ার করে ফেলেন, আপনার প্রবলেমটা সলভ করে দিয়েই আমরা ক্লাস শুরু করি। মানজ, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্বাধীন, আপনি কি ইন্ডিয়া থেকে ক্লাস করতেছেন নাকি বাংলাদেশ থেকে? ভাইয়া বাংলাদেশ। ওকে, ভাই একটা প্রশ্ন ছিল আমার। শিওর মাহফুজ। ভাই আমাদের যে গ্রুপ, যে আমাদের যে 9 যে গ্রুপ করা হইব, ওই 9 গ্রুপটা কি করা হয়েছে না করা হবে? করা হয়েছে এবং আপনি হচ্ছে অ্যাডও আছেন। গ্রুপ 9 ওকে, কি লেখা থাকে এইটা তো যদি বলতে। সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ 9 দেখেন অ্যাড করা আছে। সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ 9 একটা গ্রুপ আছে, এই যে সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ 9, আপনি অ্যাড আছেন। ওকে, আমি আপনাকে মেসেজও দিতে পারবো। মাহফুজ মিয়া, এই যে মাহফুজ মিয়া, রাজশাহী ইউনিভার্সিটি, C8। আপনি সি প্রোগ্রামিং ব্যাচ 8 এ ছিলেন। ওকে, ওকে ভাই, মানুষ, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, স্ক্রিন হোয়াইট হয়ে আছে। আর কেউ কি স্ক্রিন দেখতে পাচ্ছেন মানুষের? মানে আমার কাছে স্ক্রিন হোয়াইট হয়ে আছে, আপনাদের কাছে কেমন কি হয়ে আছে? হোয়াইট আমাদের কাছেও হোয়াইট লাগতেছে ভাইয়া। মানুষ আছেন ভাই? মাইক্রোফোন অন করেন কাইন্ডলি। মনোজ, মনোজ ভাই আপনার মাইক্রোফোন অফ, ভাইয়া মাইক্রোফোনটা অন করেন। মনোজ, আমরা কি ওয়েট করবো আপনার জন্য? হ্যাঁ, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আপনি কি মাইক্রোফোন অফ করে কথা বলতেছিলেন এতক্ষণ? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন আবার। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। আপনি নতুন একটা ট্যাব ওপেন করেন ব্রাউজারে, দেন লেখেন ওয়ান কম্পাইলার। আপনার ল্যাপটপে কি ক্রোম ব্রাউজার আছে ভাইয়া? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, প্রবলেমটা আমি বুঝতে পারছি। আপনি ইওর এন্টায়ার স্ক্রিন শেয়ার করেন নাই। শেয়ার করার সময় আপনি এন্টায়ার স্ক্রিন অপশনটা চুজ করেন, নট আ ট্যাব। আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, অফ করে আবার যখন স্ক্রিন শেয়ার করবেন তখন দেখবেন যে ইওর এন্টায়ার স্ক্রিন নামে একটা অপশন আছে, ওই অপশনটা চুজ করে আপনি ই করেন, স্ক্রিন শেয়ার করেন।
এবং এই সাজেশনটা আমার সবার কাছে থাকবে, যখনই আপনার স্ক্রিন শেয়ার করবেন কাইন্ডলি ইওর এন্টায়ার স্ক্রিন অপশনটা চুজ করে দেন শেয়ার করবেন। মানে আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, অফ করে আবার অন করেন ইওর এন্টায়ার স্ক্রিন দিয়ে। তাফিম আল লোকমান ওভি, ভাই এটা আপনার ফার্স্ট ক্লাস? কোথায় যে গেল? ভাই কোথাও যায় নাই, মিটেই আছে, আপনি একটু খুঁজেন। আপনি স্ক্রিন শেয়ার বাটনে ক্লিক করলে দেখবেন যে পপ আপ উইন্ডোটা আসে, সেটার তিনটা অপশন থাকে, একটা হচ্ছে ক্রোম ট্যাব, একটা হলো উইন্ডো, একটা হচ্ছে এন্টায়ার স্ক্রিন। এন্টায়ার স্ক্রিনে ক্লিক করলে একটা পপ আপ স্ক্রিন দেখবেন, ওটার উপরে ক্লিক করে শেয়ার করেন। স্যার আরেকবার বলেন তো। আপনি যেই বাটনটাতে ক্লিক করে স্ক্রিন শেয়ার করেন সেই বাটনটাতে ক্লিক করেন, করার পরে তিনটা অপশন আসে, ক্রোম ট্যাব, উইন্ডো, এন্টায়ার স্ক্রিন, পেয়েছেন? স্যার মাইক্রোসফট আছে। মাইক্রোসফট আসছে। আপনি যেখানে ক্লাস করতেছেন মানে যেখান থেকে মাইক্রোফোন অন অফ করেন আপনি আপনি সেখানে যান আগে, গিয়ে স্যার শেয়ার বাটনটাতে ক্লিক করেন। ওকে, আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন আমি স্ক্রিন শেয়ার করি, আপনি আমার স্ক্রিন দেখেন। হ্যাঁ স্যার। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন আপনি, এই যে এটা শেয়ার স্ক্রিন, এটা হ্যাঁ হ্যাঁ। এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে তিনটা অপশন আসবে, আমি তো দেখাতে পারতেছি না আপনাকে, তিনটা অপশন আসবে, ক্লিক করেন। আপনি করেছেন? হ্যাঁ স্যার। দেখেন এন্টায়ার স্ক্রিন লেখা আছে, খুঁজে বের করেন, পেয়েছেন? ENTIRE, এন্টায়ার স্ক্রিন। স্যার আমার এখানে মাইক্রোসফট দেখাচ্ছে, উইন্ডোজ দেখাচ্ছে, আর একটা হ্যাঁ দেখাচ্ছে স্যার ইন্টার স্ক্রিন। হ্যাঁ, এন্টায়ার স্ক্রিনে ক্লিক করেন, ক্লিক করে আপনার স্ক্রিনের উপরে ক্লিক করেন, ছোট করে আপনার স্ক্রিনটা দেখা যাবে, ওটার উপরে ক্লিক করেন, শেয়ার বাটন ভিজিবল হবে, দেন শেয়ার বাটনে ক্লিক করেন। ওকে, আমি এখন দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন, এখন ঠিক আছে। এবার আপনি আপনার আপনি যে ব্রাউজারটা দিয়ে ক্লাস করতেছেন সেই ব্রাউজারটা ওপেন করেন। হুম, স্ক্রিনটা ফুল স্ক্রিন করেন ভাইয়া। ওকে, দেন লগ ইনে ক্লিক করেন। ওকে, আমাদেরকে সাইন আপে ক্লিক করেন, এখানে না, সাইন আপ। দেন আমাদের আপনার নাম লিখেন। দেন আপনি আমাদেরকে যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটা দেন। আপনার এই ইমেলটা কি আপনার এই ল্যাপটপে লগ ইন করা আছে, সেটা ক্রোম হ্যাঁ স্যার। ব্রাউজারে হোক বা মাইক্রোসফট এজে হোক? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। দেন যে কোনো একটা পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা মনে রাখবেন কারণ এটা লগ ইন করতে কাজে লাগবে আপনার। আচ্ছা, আপনার অলরেডি এই জিমেইলে ইউজার ক্রিয়েট করা আছে, আপনি লগ ইনে ক্লিক করেন। ওকে, লগ ইনে ক্লিক করেন। আপনি পাসওয়ার্ড কি দিয়েছিলেন মনে আছে আপনার? না স্যার দাঁড়ান। আপনার অন্য কোনো ইমেল আছে যেটা হ্যাঁ ল্যাপটপে লগ ইন? স্যার এটা লগ ইন ফেল। আপনার পাসওয়ার্ড রং আসছে, আপনি ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করেন। ওকে, আপনি হচ্ছে এই প্রসেসটা হচ্ছে করতে থাকেন, আমরা ক্লাস স্টার্ট করে দিই, দেন ক্লাস শেষে আমি আপনাকে এই জিনিসটা ফিক্স করে দেব, ঠিক আছে? ঠিক আছে। ওকে, ওয়েট, আপনার একটা ভেরিফিকেশন মেইল গেছে, আপনার এই জিমেলটা ওপেন করেন, জিমেল বক্স ওপেন করেন। মোবাইলে এই জিমেল লগ ইন আছে আপনার? হ্যাঁ স্যার।
মোবাইলে যে জিমেইল অ্যাপটা আছে ওইটাতে ওপেন করেন। ওপেন করে দেখেন একটা ওটিপি কোড গিয়েছে ওয়ান কম্পাইলার থেকে, সেই কোডটা এখানে বসান। ইয়েস, দেন নিউ পাসওয়ার্ড বক্সে ক্লিক করেন। নিউ পাসওয়ার্ড বক্সে ক্লিক করে একটা ইজি পাসওয়ার্ড দেন যেটা আপনি সবসময় মনে রাখতে পারবেন। দেন আপনি রিসেটে ক্লিক করেন। পাসওয়ার্ড রিসেট সাকসেসফুল। ওকে, এবার পাসওয়ার্ড বক্সে ক্লিক করেন, দেন যে পাসওয়ার্ডটা মাত্র দিয়েছেন রিসেট করেছেন সেই পাসওয়ার্ডটা লিখেন। ওকে, হয়ে গেছে। আচ্ছা, এবার আপনি হচ্ছে ওকে, আপনার ওয়ান কম্পাইলার সেট আপ হয়ে গেছে। আপনি আবার ওই আপনার প্রোফাইল আইকনে ক্লিক করেন, ডান পাশের একদম উপরে দেখছেন এখানে সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ একটা অপশন আসছে, এখানে ক্লিক করেন। দেন চ্যালেঞ্জেসে যান, চ্যালেঞ্জেস, হ্যাঁ ক্লিক করেন। ওকে, এখানে আমাদের সবগুলো প্র্যাকটিস প্রবলেম আছে। তো আপনি নতুন একটা ট্যাব ওপেন করেন, এই ব্রাউজারে নতুন একটা ট্যাব ওপেন করেন। এখানে লিখেন যে কোড উইথ হৃদয় সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ। স্পেস দেন, হৃদয় লেখেন, স্যার হৃদয় লেখেন REDOY, REDOY, OY হবে। দেন স্পেস দেন, দেন স্পেস দিয়ে লেখেন সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ। প্রাইভেট ব্যাচ, এন্টারে হিট করেন। ওকে, আপনি প্রথম যে লিঙ্কটা আসছে সেটাতে ক্লিক করেন। ওকে, নিচে স্ক্রল করেন। তো এই জায়গায় হচ্ছে আপনি ক্লাস রেকর্ড, প্র্যাকটিস প্রবলেম, মানে আমি এতক্ষণ যেভাবে দেখাইছি সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে মনে হচ্ছে? ঠিক আছে স্যার। ওকে, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। ওকে, আমরা আমাদের টপিক স্টার্ট করি। মনোজ, ওয়ান কম্পাইলারে কিভাবে কোড করতে হয় কাইন্ডলি একটু ফলো করেন, একদম প্রথম থেকে আমি দেখাচ্ছি এখন। ওকে, দেখেন যে প্রবলেমটা আমি গতকালকে বলেছিলাম যে এতক্ষণ কিন্তু ওয়ান কম্পাইলারে আমি ঢুকতে পেরেছিলাম, বাট এখন দেখেন লোড নিচ্ছে। তার মানে আমি হয়তো এখন অ্যাক্সেস করতে পারবো না ভিপিএন ছাড়া। এটা এই ওয়েবসাইটে একটা প্রবলেম হতে পারে। আচ্ছা, না পেয়ে গেছি অ্যাক্সেস। ওকে, দেখেন মনোজ, আপনি এই ওয়ান কম্পাইলারের হোম পেজে আসলে প্রথমে দেখবেন যে আপনি এখানে লগ ইন করা আছেন কিনা। যদি আপনি আপনার এখানে আইকনটা এইরকম আইকন দেখতে পারেন তাহলে মনে করবেন, মানে লগ ইন বাটনটা না থাকলে মনে হবে যে আপনি লগ ইন অবস্থায় আছেন। থাকার পর আপনি যদি কোড প্র্যাকটিস করতে চান তাহলে এখানে সি প্রোগ্রামিং এ ক্লিক করবেন। করার পর এরকম একটা বয়লার প্লেট আসবে। বয়লার প্লেট বলতে সি প্রোগ্রামিং এর একটা কোড করার জন্য মানে যে জিনিসগুলো লাগে সবগুলো এখানে লেখা আছে। এগুলার কোনটার মানে কি সেটা আমরা হচ্ছে পরবর্তীতে জানবো, আপাতত জানা দরকার নেই। তো এখন আমরা গত ক্লাসে যে জিনিসগুলো শিখেছিলাম যে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি। সাপোজ আমি একটা ভ্যারিয়েবল তৈরি করতেছি ইন্টিজার নাম্বার ইকুয়াল টু 10, দেন আমি আরেকটা ভ্যারিয়েবল তৈরি করব ইন্টিজার নাম্বার 1 ইকুয়াল টু 20। এবার এই দুইটাকে নাম্বারকে আমি যোগ যদি করি, নাম্বার প্লাস নাম্বার 1, আচ্ছা সরি, আমাকে হচ্ছে একটা ভ্যারিয়েবল নিতে হবে সামেশনের জন্য, যেটা হচ্ছে নাম্বার প্লাস নাম্বার 1। এবার আমি যদি এই সামেশনটাকে প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্টএফ দেন %d কমা সামেশন। এখন কোডটাকে যদি আমি রান করি তাহলে আমি শুধুমাত্র 10 আর 20 এর যোগফলটাই দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 30। এখন আমি যদি সামহাও দেখতে চাই যে 30 আর 40 এর যোগফল কত, তাহলে আমার এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে যে 30 আর এখানে 40। এবার রান করি, এখন আমি দেখতে পারবো 70।
আবার আমার যদি ইচ্ছে হয় যে না আমি 50 আর 60 এর যোগফল দেখতে চাই, তাহলে আমি এখানে 50 দিব এন্ড এখানে আমি 60 দিব। এবার আমি যদি কোড রান করি তাহলে 50 আর 60 হচ্ছে 110। এখন এইভাবে আপনি আসলে কতবার ভ্যালু চেঞ্জ করবেন? তা বেটার হয় যে যদি আমি নিজে যে ভ্যালুটা দেখতে চাই সেটা আমি ইনপুট হিসাবে দিব, আমি কোডে কোনো কিছু চেঞ্জ করব না। আমি যে এই জায়গাটায় ইনপুট দেয়া যায়, দেখেন এখানে লেখা আছে ইনপুট ফর দ্য প্রোগ্রাম, মানে এটা অপশনাল আছে। অপশনাল কেন? কারণ আপনি ডিরেক্ট ভ্যারিয়েবলের ভ্যালু দিতে পারেন অথবা এই জায়গাটা থেকে ইনপুট নিতে পারেন। এখন আমি যদি এই জায়গাটা থেকে ইনপুট নিতে চাই তাহলে আমাদেরকে একটা আলাদা ফাংশন ইউজ করতে হবে। সেই ফাংশনটার নাম হচ্ছে স্ক্যান এফ। তাহলে আমি তো এখন চাই ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তাই আমি এখানে এই ভ্যালুগুলোকে বাদ দিয়ে দিলাম। তো প্রথমে আমি ভ্যালুগুলোকে ইউজারের কাছ থেকে নিয়ে কোথায় রাখবো, মানে হলো ভ্যারিয়েবল অথবা বক্স, যেটাকে আমি বুঝিয়েছি গতকালকে। আগে আমি দুইটা বক্স নিয়ে নিলাম। নেয়ার পর এখন এই দুইটা বক্সের ভ্যালু নেয়ার জন্য আমার স্ক্যানএফ ফাংশন লাগবে। তো আমি প্রথমে নাম্বার ভ্যারিয়েবলের জন্য একটা স্ক্যানএফ ফাংশন লিখবো, স্ক্যান তারপর হচ্ছে এফ। দেন ঠিক যেভাবে আমি এখানে %d ব্যবহার করেছি ফরম্যাট স্পেসিফায়ার, এখানেও %d ব্যবহার করতে হবে। কেন? কারণ আমি একটা ইন্টিজার টাইপের ভ্যালু নিব, আর যখনই আমরা ইন্টিজার টাইপের ভ্যালু নিব তখন আমরা এখানে %d ব্যবহার করব। এটাকে বলা হয় ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার। যখন আমরা ফ্লোটিং টাইপ নাম্বার শিখবো তখন আবার দেখবো ফ্লোটিং এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। আচ্ছা, এখন আমি এই স্ক্যানএফটার মাধ্যমে কার ভ্যালু নিব, কোন বক্সের জন্য? নাম্বার বক্সের জন্য। এই জন্য আমি ডাবল কোটেশনের বাইরে এসে একটা কমা দিব, চাইলে একটা স্পেস দিতে পারেন, দেন এখানে ওই বক্সের নামটা লিখে দিব, দেন একটা সেমিকোলন। এখন আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আমরা দেখেন সেম কাজটাই কিন্তু প্রিন্টএফ এ করেছে, সেম কাজটাই স্ক্যানএফ করলাম। এখন প্রিন্টএফ আর স্ক্যানএফ এর মধ্যে পার্থক্য হচ্ছে স্ক্যানএফ এ আমাদেরকে ভ্যারিয়েবল বা বক্সের নামের আগে একটা এম্পারস্যান্ড সাইন দিতে হয়। শিফটে প্রেস করে কিবোর্ডে দেখেন এন্ড একটা সাইন আছে, ওইটা ক্লিক করলে চলে আসবে, এটাকে বলা হয় এম্পারস্যান্ড সাইন। আচ্ছা, তো এটা তো গেল আমাদের এই বক্সের জন্য। এখন আমাদের এই বক্সের জন্য আবার সেম কোডটা লিখতে হবে, স্ক্যানএফ %d, এম্পারস্যান্ড নাম্বার 1। এবার দেখেন আমি যদি এই জায়গায় 10 স্পেস 20 দেই তাহলে আমার এই জায়গাটাতে আর কোনো কিছুই চেঞ্জ করতে হচ্ছে না। 10 আর 20 যোগফল আমি 30 দেখতে পাবো, অথবা আমি যদি এখানে 30 আর 40 যোগফল দেখতে চাই, রান করলাম, 30 40 যোগফল 70 দেখতে পাচ্ছি। তারপর আমি 50 and 60 যোগফল দেখতে চাই, তাহলে আমি এখানে 50 আর 60 যোগফল দেখতে পাবো, 110। এখন কোনোভাবে আপনি যদি কোনো ইনপুট ছাড়া কোডটাকে রান করে ফেলেন তাহলে দেখেন কি প্রবলেমটা হয়, এটা আপনারা ফেস করবেন আমি শিওর। এজন্য আগে আপনাকে দেখা দিচ্ছি, কোড কিন্তু রান হচ্ছে এবং বলতেছে কমান্ড ফেল, টাইম আউট, মানে টাইম আউট হয়ে গেছে। ও কোডটা রান করতেছিল ইনপুটের জন্য, একটা মানে সময় পরে ও দেখতেছে যে কোনো ইনপুট নাই। যখন ওই সময়টা শেষ হয়ে গেছে তখন একটা ইরর দিচ্ছে যে টাইম আউট। এরকম ইরর যখন আপনি দেখবেন তখন খেয়াল রাখবেন যে আপনি কোনো ইনপুট দিয়েছেন কিনা কোডের মধ্যে। আমরা কোনো ইনপুট দেই নাই, এই জন্য আমরা এসে এই ইররটা ফেস করতেছি। তাহলে আমি এখানে দিয়ে দিলাম 20 30। ভাইয়া ওয়েট, 20 and 30 বলছিলাম আপনার এখানে স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনার দেখা স্ক্রিন যাচ্ছে। দেখা যাচ্ছে না। স্যার আমি তো আবার দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। ওকে, বাকিরা ইমো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। যদি কেউ স্যার স্ক্রিন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হয়তো। এক্স্যাক্টলি, যদি কেউ স্ক্রিন দেখতে না পারেন তাহলে কাইন্ডলি হচ্ছে আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলেই হবে। আচ্ছা, এর নেক্সট টাইম থেকে যদি আপনাদের এই ইস্যুগুলো হয় যে আপনি স্ক্রিন দেখতে পারতেছেন না, তাহলে কাইন্ডলি চ্যাট বক্সে মেসেজ করে দিবেন। এবং ইমো আপনি কাইন্ডলি চ্যাট বক্সের দিকে খেয়াল রাখবেন, যদি কোনো চ্যাট বক্সে কেউ মেসেজ করে তাহলে কাইন্ডলি করে রিপ্লাই দিয়ে দিবেন। ওকে ভাইয়া। ওকে, দেখেন তো 20 and 30। তো আমি যদি এখন এই কোডটাকে রান করি তাহলে 20 and 30 যোগফল হচ্ছে 50। তো আমি এখানে 50 দেখতে পেলাম। এই হচ্ছে জিনিস যে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে অথবা এটাকে বলে কিবোর্ডের মাধ্যমে আমরা ইনপুট নিতে পারি। তো এখন এখানে কিছু কারেকশন আছে, বা আমরা এখানে অনেক বেশি কোড লিখে ফেলছি, অনেক শর্টকাটেও করা যায়। যেমন আমি এখানে ইন্টিজার টাইপের সেম ডেটা টাইপের দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, তাহলে আমার এই 2 লাইনে লেখার কোনো দরকার নাই, আমি একটা ইন্টিজার দিয়েই কাজ করে নিতে পারি। এটা একটা শর্টকাট। আরেকটা হলো আমি
সেম ডেটা টাইপের জন্য দুইটা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করেছি। আমি এটারও শর্টকাট লিখতে পারি, যেখানে আমার দুইটা ইন্টিজার ভ্যারিয়েবলের ভ্যালু লাগবে, তাহলে আমি এখানে দুইটা পার্সেন্টেজ দিয়ে ব্যবহার করব। প্রথম পার্সেন্টেজ যেটা হচ্ছে নাম্বার ভ্যারিয়েবলের জন্য, এই জন্য আমি কমা দিয়ে এম্পারসেন্ট নাম্বার লিখবো। এন্ড সেকেন্ড পার্সেন্টেজ যেটা হচ্ছে আমার নাম্বার ওয়ান ভ্যারিয়েবলের জন্য, তাহলে এখানে আমি কমা দিয়ে এম্পারসেন্ট দিব আর এখানে লিখবো নাম্বার ওয়ান। তার মানে আমাদের এই জিনিসটাও হচ্ছে চলে গেল। তাহলে পার্সেন্টেজ ডি কমা এম্পারসেন্ট নাম্বার ওয়ান। এবার দেখেন আমি কোডকে যদি রান করি, আমার কোডে কোনো সমস্যা নেই। এই হচ্ছে ব্যাপার। এই কোডটাতে কারো কোনো সমস্যা আছে? না যদি স্যার। সমস্যা থাকে কাইন্ডলি হ্যান্ড রাইজ করেন। ওকে, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি একটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত ইন্টিজার নাম্বার নিয়ে হচ্ছে কাজ করেছি। এখন আমি যদি ফ্লোট টাইপ নিয়ে একটু কাজ করতে চাই, ফ্লোট টাইপ হচ্ছে কি দশমিক সংখ্যা। ধরেন আমি হচ্ছে, আচ্ছা এটাকে আমি একটু সেভ করি, এটাকে আর হাত না দেই, স্ক্যানএফ ফাংশন। আমি নতুন একটা দেখেন মানজ, আপনি একটু দেখেন যে আমরা এখানে একটা নতুন একটা ফাইলে আছি, আমরা এই ফাইলে আর কোনো কাজ করতে চাচ্ছি না। এই জন্য আমি সেভ করে রেখে দিলাম এবং এই কোডটাকে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেন আমি নতুন একটা ফাইল এখান থেকে নিব, এই জন্য আমি এখানে নিউ ক্লিক করব, তাহলে আমার নতুন একটা কোড চলে আসবে। এখন আমি যদি চাই আমার আগের কোডে আমি ব্যাক যাব, এখানে আমি কিছু চেঞ্জ করব, তাহলে আমি এখানে ক্লিক করে আমার মাই অ্যাকাউন্টে যাব। মাই অ্যাকাউন্টে গেলে আমার কোডসে যাব, দেন আমি যেই নাম দিয়ে সেভ করেছিলাম সেই নামটা এখানে দেখতে পাবো। দেন আমি যদি এইখানে অথবা এই জায়গাটাতে ক্লিক করি, তাহলে আমার ওই কোডটা ওপেন হবে। দেখেন আমার কোডটা ওপেন হয়ে গেছে। অথবা আপনি যদি চান যে এই কোডটা কপি করে কাউকে পাঠাবেন, তাহলে আপনি এইভাবে সিলেক্ট করে কপি করতে পারবেন না। তাহলে কি করতে হবে, এই যে যে অপশনটা দেখতে পাচ্ছেন সাইডে, এখানে ক্লিক করলে কোড কপি হয়ে যাবে। কপি হওয়ার কথা, এটা তো কপি আইকনই। আচ্ছা, এখানে ওরা কপির অপশন দেয় নাই, কোড ওপেন হয়ে যাচ্ছে। যাই হোক, তো আপনি চাইলে এখানে ওই ম্যানুয়াল ওয়েতে পুরো সিলেক্ট করে দিতে পারেন, অথবা এই লিঙ্কটা কারো সবার সাথে শেয়ার করে দিতে পারেন। এই তো আমরা নতুন একটা ফাইল এখানে নিব এবং এখন আমরা ফ্লোট ডাটা টাইপ সম্পর্কে শিখবো। ধরেন আমি হচ্ছে একটা ফ্লোট নাম্বার ডিক্লেয়ার করলাম, নাম্বার ইকুয়াল টু 10.256, অথবা আমি এখানে জাস্ট হচ্ছে 23 দিলাম। এখন আমি যদি সিম্পলি এই নাম্বারটাকে জাস্ট প্রিন্ট করতে চাই, তাহলে ফ্লোট নাম্বারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ এন্ড দেন জাস্ট ভ্যারিয়েবলের নাম। এটা করলেই আমরা হচ্ছে আমাদের রেজাল্টটাকে দেখতে পাবো। এখন ঝামেলাটা কি দেখেন, আমি নাম্বার দিয়েছিলাম 10.23, কিন্তু আমার এখানে 23 পরে 4টা শূন্য আসছে। এর কারণ হলো ফ্লোটিং টাইপ নাম্বারের ক্ষেত্রে দশমিকের পর 6টা ঘর থাকে। তো আপনি যেহেতু 2টা ঘর জাস্ট ভ্যালু দিয়েছেন, বাকি 4টা ঘর যেহেতু আপনি কোনো ভ্যালু দেন নাই, এই জন্য ওরা বাকি 4টা ঘরে 0 বসায় দিয়েছে। এই আর কিছু না। যেমন আমি যদি এখানে 231 দেই, তাহলে দেখবেন আমার কি আসবে 231 তারপরে 3টা 0। আবার যদি আমি এখানে 1 দেই, তার মানে আমি 4টা ঘরের ভ্যালু দিয়েছি, বাকি 2টা ঘরে ভ্যালু দেই নাই, এই জন্য সে বাকি 2টা ঘরে 0 0 বসায় দিয়েছে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এখন ধরেন আমি যদি একটা কাজ করতে চাই, যে 2টা ফ্লোটিং পয়েন্ট ইনপুট নিব, দেন তাদের ভ্যালুগুলোকে হয়তো আমি বিয়োগ করব। তা আমরা আমার সেই প্রবলেমটা সলভ করি। আমি 2টা ভ্যারিয়েবলের নাম দিলাম। প্রথমটার নাম দিতে পারি n1, আর পরেরটার নাম দিব আমি n2, এবং আমি এই 2টা ভ্যারিয়েবলের ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো আমি এখানে দিব স্ক্যানএফ। এখন আমি ইউজ করব পার্সেন্টেজ এফ, নট পার্সেন্টেজ ডি। এবং কয়টা পার্সেন্টেজ এফ? 2টা, কারণ আমার ভ্যারিয়েবল 2টা। এবং প্রথম পার্সেন্টেজ এফটা আমি ব্যবহার করব আমার n1 ভ্যারিয়েবলের জন্য, এই জন্য আমি লিখলাম n1, n2 হয়ে গেল। এবার এই 2টা ভ্যালু থেকে আমি যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, যে কোনো কিছু করতে পারি। তো আমি ধরেন যোগই করলাম, যোগের জন্য সাম নামে একটা ভ্যারিয়েবল দিলাম। দেন আমি চাইলে নিচেও করতে পারি এভাবে, সাম ইকুয়াল টু n1 প্লাস হচ্ছে n2, এইভাবেও আমি করতে পারি, অথবা আমি সরাসরি এই জায়গাটাতে করতে পারি, আপনাদের যেটা ভালো লাগে এভাবে করতে পারি। তো এই 2টা করার মধ্যে পার্থক্যটা কি? অনেক ইম্পর্টেন্ট একটা পার্থক্য আছে। সেটা হলো আমরা যখন এইভাবে কাজটা করতেছি, এই লাইনটাকে বলা হয় ডিক্লারেশন। একটা ভ্যারিয়েবল যখন আমরা জাস্ট কোনো ভ্যালু দেই না, সেটাকে বলা হয় ডিক্লারেশন। যেমন দেখেন এখানে আমি 2টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, কোনো ভ্যালু কিন্তু সেট করি না, ভ্যালুটা আমার ইউজারের কাছ থেকে আসবে। আর যদি আমি এরকম করি ফ্লোট
নাম্বার ইকুয়াল টু 10, এইটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। মানে আপনি ভ্যারিয়েবল ক্রিয়েট করেছেন প্লাস সেই ভ্যারিয়েবলের ভ্যালু দিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। যদি আপনাকে কেউ বলে যে ভাই একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করো, তখন আপনি বলবেন যে ভ্যারিয়েবলের ভ্যালুটা কি হবে, কারণ ইনিশিয়ালাইজ করতে ভ্যারিয়েবলের নেম প্লাস ভ্যালু দুইটা জিনিসই প্রয়োজন হয়। আর ডিক্লেয়ার করতে শুধুমাত্র ভ্যারিয়েবলের নামটা প্রয়োজন হয়, ভ্যালু কিন্তু প্রয়োজন হয় না। যেমন এখানে আমি ডিক্লেয়ার করেছি, ইনিশিয়ালাইজ করি নাই। তো আমি একটা কাজ করতে পারি, আমি একটা কমেন্ট এখানে ইউজ করতে পারি যে এটা হচ্ছে আমার ডিক্লারেশন, এন্ড আমি যদি কখনো কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু সেট করি, যেমন হচ্ছে নাম্বার ইকুয়াল টু 10, এটাকে কি বলা হয় ইনিশিয়ালাইজেশন। আমি এখানে একটা কমেন্ট দিতে পারি, আমি ভ্যারিয়েবলটাকে ইউজ করব না, ইনিশিয়ালাইজেশন। আর এগুলোকে বলা হয় কমেন্ট, আমি একটু পরে আলোচনা করব এই কমেন্ট নিয়ে। এই কোনো একটা ওয়ার্ডের আগে আমি যদি এরকম ডাবল স্ল্যাশ দিয়ে দেই তাহলে সেটা কমেন্ট হয়ে যায়, মানে আমার কোডে জিনিসটা থাকবে কিন্তু কোনো প্রবলেম করবে না। দেখেন আমি কোড রান করলে বুঝতে পারবেন। তো আমি এখানে ডিক্লেয়ার করলাম, প্লাস হচ্ছে এই ভ্যারিয়েবলটার মধ্যে আমি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম। কোন ভ্যালু? n1 আর n2 দুইটা ভ্যালু যোগ হয়ে ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটা এই ভ্যারিয়েবলের মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। দেন আমি এই রেজাল্টটাকে প্রিন্ট করে দিব। আমি একটা মেসেজও দিতে পারি, সামেশন অফ n1 and n2 ইকুয়াল টু আমার কি হবে, পার্সেন্টেজ এফ হবে। এই জায়গায় আমার ওই সাম ভ্যারিয়েবলে যেটা সেখানে বসে যাবে, মানে আমার এই পার্সেন্টেজ এফ এর ভ্যালুটা হবে সাম ভ্যারিয়েবলের ভ্যালু যেটা সেটা। তো আমি এখানে দুইটা ভ্যালু দিলাম, সাপোজ 10.23 এন্ড আমি দিলাম 10.23। এবার আমি রান করি, দেখেন আমি পাচ্ছি সামেশন অফ n1 and n2 20.45999999। আমি যদি একটু ক্যালকুলেটরে যাই এন্ড আমি যদি এখানে 10.23 প্লাস 10.23 যোগ করি তাহলে দেখেন 20.46 আসছে। বাট এইখানে 20.45 তারপরে 4টা 9 দিয়ে দিয়েছে। কেন? ক্যালকুলেটর আর এর মধ্যে ডিফারেন্সটা কেন? কারণ ক্যালকুলেটর কি করে, যদি আমার 3 নাম্বার ঘরে, এটা ম্যাথমেটিক্যাল একটা কনসেপ্ট, 3 নাম্বার ঘরে যদি 5 থাকে অথবা 5 এর চেয়ে বড় থাকে তাহলে সে 1 যোগ করে নেয়। তো দেখেন এখানে আমার 3 নাম্বার ঘরে 9 আছে, তো এই জন্য কি করেছে, ও 5 এর সাথে 1 যোগ করেছে। বাট প্রোগ্রামিং এ আমাদের যেহেতু র ভ্যালুর প্রয়োজন হয়, এই জন্য ও পুরো ভ্যালুটাই দেখায় দেয়। এখন আপনি যদি চান যে ভাই আমার তো দরকার নাই, তুমি হচ্ছে 460 দেখাও, সেটা আমরা অন্যভাবে হ্যান্ডেল করতে পারি, আপাতত না না দেখলেও চলবে, সেটা পরে দেখবো। এখন আপনি বললেন যে ভাই আমার দশমিকের পর এখানে আমি তোমাকে 2 ঘর দিছি, তুমিও আমাকে আউটপুট 2 ঘরই দেখাও, তোমার এতগুলা ঘর দেখানোর দরকার নাই। এটা যদি আপনি করতে চান তাহলে কি হবে, ধরেন আমি চাই দশমিকের পরে আমার 2 ঘর থাকুক, বাকি এই 4 ঘরটা না থাকুক। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে পার্সেন্টেজ এফ আছে, এই পার্সেন্টেজ আর এই যে এফ, এই দুইটার মাঝখানে কার্সর রাখবেন, রেখে আপনি দশমিকের পর যত ঘর দেখতে চান, যেমন আমি দশমিকের পর 2 ঘর দেখতে চাই, তাহলে আমি এখানে ইউজ করব 0.2। এই 0.2 যখন আমি ইউজ করব তখন আমি এবার কোড রান করি, দেখেন আমার দশমিকের পর 2 ঘর দেখতে পারতেছি, এখন এটা ফিক্স হয়ে গেছে। কারণ ও চিন্তা করতেছে দশমিকের পর 2 ঘর দেখবে, তাহলে বাকি ঘর দেখবে না, তাহলে হচ্ছে আমি কি করতে পারি, আমি বাকি ঘর থেকে ওই 1 যোগ করে দিলাম। মানে এই যে ক্যালকুলেটরটা, এটার ব্যাকগ্রাউন্ডে যেই কোডটা কাজ করতেছে আপনি সেই কোডটাই এখন নিজে নিজে করলেন, মানে আপনি একটা ক্যালকুলেটরে যোগের অপারেশন তৈরি করতে পারলেন। এই হচ্ছে ব্যাপার, এই ক্যালকুলেটরটা ব্যাকগ্রাউন্ডে যে কোডটা কাজ করতেছে এটা হচ্ছে সেই কোড। ওকে, এবার আমি ব্যাপারটা বলি যে এই যে কমেন্ট জিনিসটা আমি যেটা এখানে ব্যবহার করেছি, এটা হচ্ছে আপনার ইচ্ছা যে আপনি একটা লাইনে কি করেছেন সেটা যদি আপনি একটু কমেন্ট করতে চান। সাপোজ ধরেন এই কোডটা আপনি 6 মাস যদি পরে দেখেন হয়তো বা নাও বুঝতে পারেন যে আমি আসলে এই লাইনে কি করেছি। তো এটার জন্য আপনি যদি এখানে একটা কমেন্ট ইউজ করেন যে ভাই আমি এখানে যে টেকিং ইনপুট, তাহলে এটা আপনার কোড বুঝতে সুবিধা হয়, টেকিং ইনপুট। আপনি চাইলে এখানে কমেন্ট দিতে পারেন বা কোডের যেই জায়গায় মন চায় সেই জায়গায় আপনি কমেন্টটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি চান পুরো একটা কোডের লাইনকে আপনি কমেন্ট করে ফেলতে পারেন, যেমন ধরেন এই লাইনটা আমার কোনো কাজে লাগতেছে না, আমি চাইলে এই পুরো লাইনটাকে কমেন্ট করে দিতে পারি, জাস্ট আগে 2টা স্ল্যাশ দিলেই হবে। আর এই জিনিসটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট।
আমরা আমাদের আউটলাইনে দেখি আমাদের আজকের টপিক ছিল সিঙ্গেল লাইন কমেন্ট, এটা আমরা শেষ করে ফেলেছি। মাল্টি লাইন কমেন্ট আপাতত না দেখলেও চলবে, পরে আমরা শিখে নিব। তো এই হচ্ছে আমাদের ফ্লোটিং টাইপ নাম্বার, কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়, অথবা দশমিকের পর আমি যদি স্পেসিফিক কোনো ঘর দেখতে চাই, 2 ঘর 3 ঘর 4 ঘর, যেমন আমি যদি এখানে 3 ঘর দেখতে চাইতাম তাহলে আমি এখানে 0.3 ইউজ করতে পারতাম, 0.3। এবার কোড রান করেন, দেখেন 460, কারণ ওই যে ওইখানে 46 করে দিয়েছে। তো তারপরে তো ওর আরো বাকি 3 ঘর আছে, 2 ঘর দেখালো 46, তাহলে বাকি আরো কত ঘর থাকে, 4টা ঘর থাকে। তাহলে 4টা ঘরের মধ্যে ও একটা ঘরে 0 দিয়ে আসছে, কারণ আপনি এখানে টোটাল 3টা ঘর দেখতে চান। তাহলে প্রথম 2টা ঘরের 46, তারপরে তো আর কোনো কিছু নাই, এই জন্য এখানে 0 বসায় দিয়েছে। আপনি যদি এখানে 4 ঘর দেখতে চান তাহলে ও দেখেন কয়টা 0 দেয়, 2টা 0 দিয়েছে, কারণ প্রথম 2টা হচ্ছে আপনার অ্যাকচুয়াল রেজাল্ট এবং পরের ঘরে কিছু নাই, এই জন্য সে 0 0 দিয়েছে। এই তো এই কোডে আমাদের কোনো সমস্যা কি আছে? স্যার একটা কোশ্চেন ছিল শিওর। স্যার, বলছিলাম যে স্ক্যানএপের স্ক্যানএপ যে ফাংশনটা আপনি করেছেন সেই ফাংশনে স্ক্যানএপটা কি প্রিন্টএপের পরে আমি দিতে পারি না, মানে প্রিন্টএপ লেখার পর? স্ক্যানএফটা আপনি প্রিন্টএপের পরে স্যার। প্রিন্টএফ এর পরে দিবেন? আচ্ছা, হ্যাঁ মানে এই স্ক্যানএফটা আপনি প্রিন্টএফ এর পরে দিবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর বলছিলাম স্যার, সেমিকোলনের কাজটা কি, এটা একটু বললে ভালো হয়। আপনার ফার্স্ট কোশ্চেন যেটা, স্ক্যানএফটা আপনি আগে দিবেন, প্রিন্টএফটা আপনি পরে দিবেন। ধরেন আপনাকে আমি লাঞ্চ করাতে নিয়ে গেছি কোনো একটা জায়গায়, তো আপনি টেবিলে বসলেন খেতে, আপনাকে আমি বলতেছি খাওয়া শুরু করো, বাট আপনার টেবিলে খাবারই আসে নাই, বাট আমি আপনাকে বলছি তুমি খাওয়া শুরু করো, তাহলে কি হবে? মনে হ্যাঁ হচ্ছে? স্যার। আচ্ছা, ঠিক সেম কাজ এখানে। আপনার এখানে আপনি 2টা নাম্বার যোগ করবেন, n1 আর n2। কাকে যোগ করবেন? যোগ করে তারপরে তো আপনি এখানে যোগফলটা দেখাবেন, তাই না? এখন আপনার তো যোগফলের জন্য কাকে দরকার? n1 আর n2 এর ভ্যালু দরকার। তো n1 আর n2 কি? যে কোনো স্পেসিফিক 2টা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তাহলে ওই নাম্বারটা তো আগে আপনাকে ইনপুট নিতে হবে, তারপরে তো আপনি অপারেশন চালাতে পারবেন। তো এই জন্য আমি আগে ইনপুট নিয়েছি, তারপরে আমি এখানে যোগ করেছি, তারপরে আমি এখানে প্রিন্ট করেছি। আমি যে এখানে একটার পর একটা লিখেছি, এখানে কিন্তু আমার ইচ্ছে মতো লিখি নাই, যে আমার মন চাইলো আমি স্ক্যানএফ আগে লিখে দিলাম, মন চাইলো প্রিন্টএফ আমি পরে লিখলাম, ব্যাপারটা এরকম না। যেমন আমি এখানে আগে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, আমি যদি এখানে ভ্যারিয়েবলটা পরে ডিক্লেয়ার করতাম তাহলে কি সমস্যা হতো? ব্যাপারটা হচ্ছে আপনি 1 বালতি পানি নিয়ে আসবেন, আপনি বালতিই নেন নাই, তো পানি কিসে আনবেন? ব্যাপারটা এরকম যে আপনি যে পানির এই যে ভ্যালু যে ইউজারের কাছ থেকে নিবেন, নিয়ে যে আপনি একটা বক্সের মধ্যে বা একটা বালতি বা একটা যে কোনো কিছু, আপনাকে তো রাখার জন্য আগে ওই জিনিসটা দরকার হবে, বাট আপনি সেই জিনিসটা তৈরি করেন নাই বা কালেক্টই করেন, তাহলে হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আগে আমি যে ভ্যারিয়েবলের ভ্যালুটা নিব সেই ভ্যারিয়েবল দুটা ক্রিয়েট করতে হবে। যেমন n1 আর n2 আমি ক্রিয়েট করলাম, তারপরে আমি n1 আর n2 এর ভ্যালু নিলাম, তারপরে আমি এই n1 আর n2 দিয়ে কি করব? যোগ করব। এন্ড যোগটা করার জন্য তো একটা রেজাল্ট, আমাকে একটা বক্স লাগবে, যেই বক্সের মধ্যে আমি যোগফলটাকে রাখবো। এই জন্য সেটা রাখার জন্য আমি একটা বক্স তৈরি করলাম, তারপরে আমি যোগ করে রাখলাম, তারপরে আমি প্রিন্ট করলাম। বুঝতে পারছেন মনোজ? মনোজ, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নাও সেকেন্ড কোশ্চেন। সেমিকোলন দিয়ে একটা লাইনের শেষ বোঝায়। আপনার এই লাইনটাতে শেষ হয়েছে, সি প্রোগ্রাম কখন বুঝবে? একটা সেমিকোলন দিলে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আমার কোশ্চেন ছিল, জি ভাইয়া বলেন। এটা যখন আপনি ফার্স্টে দেখালেন তখন হচ্ছে 20.4599999 এরকম ছিল, তাহলে আমরা যখন 4 দশমিক ঘর পর্যন্ত নিলাম তাহলে এটার আনসারটা এরকম আসা উচিত ছিল না, 0.5 এর পর 4599 এরকম, কিন্তু এটা 4600 কেন আসছে? আচ্ছা, এটা হচ্ছে অপারেশনাল একটা জিনিস, মানে সি প্রোগ্রামিং এর জিনিসটা এরকম ভাবেই কাজ করে। আপনি যখন স্পেসিফিক কোনো ঘর বলে দিবেন না তখন সে পুরো ভ্যালুটাই দেখাবে, কিন্তু আপনি যখন স্পেসিফিক একটা ঘর দেখতে চাইবেন 0.2 অর 0.3, তখন সে ম্যাথমেটিক্যালি অরিজিনালি যে রুলস, যে 3 নাম্বার করে 5 বা তার চেয়ে বড় থাকলে সে 1 যোগ করে দেয়, ওই রুলসটা সে ফলো করে। এই
বুঝতে পারছেন? আর ভাইয়া আরেকটা, ওই যে হুম। সিঙ্গেল লাইন কমেন্ট যে করে, হ্যাঁ। এটা কি হচ্ছে মানে সবগুলা লাইনে একসাথে সিঙ্গেল লাইন কমেন্ট কোনোভাবে করা যায়? মানে আমি একবার ইউটিউবে একটা ভিডিওতে দেখছিলাম যে একসাথে সবগুলা লাইনে সিঙ্গেল লাইন কমেন্ট করছিল, ওটা কিভাবে করে? আচ্ছা, একসাথে করে হচ্ছে সব সিলেক্ট করবেন, সিলেক্ট করলাম, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, সব একসাথে হয়ে যাবে। Okay. এটা বলতেছেন? জি জি ভাইয়া, থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। আবার আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশে ক্লিক করলে আনকমেন্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা সবকিছুই দেখবো আস্তে আস্তে। আমি যদি হচ্ছে ধরেন ফার্স্ট ক্লাসে অনেক কিছু দেখায় ফেলি তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন। আমাদের প্রতিদিন যতটুকু জিনিস দরকার, আমি কিন্তু এই ফ্লোটিং ডাটা টাইপ নিয়ে আরো 1 ঘন্টা লেকচার দিতে পারি, কোনো ব্যাপার না। আমি এই ডাটা টাইপ নিয়েও হচ্ছে আপনাদেরকে 5টা ক্লাস করাতে পারি, আমি ইচ্ছা করলেই পারবো, বাট সেটা স্যার আপাতত প্রয়োজন নেই। জি স্যার মনোজ। বলছিলাম প্রিন্ট এর পরে স্ক্যানএপ দিয়ে আমি করলাম, কিন্তু কোডটা রান হয়ে যাচ্ছে, বাট গার্বেজ ভ্যালু একটা চলে আসছে। হ্যাঁ, গার্বেজ তো ভ্যালু আসবেই, কারণ ও যেটা হচ্ছে যোগ করতে চাচ্ছে সেটা পাচ্ছেই না। হ্যাঁ এক্স্যাক্টলি স্যার। আচ্ছা, দেখেন এখানে কি আসছে, যদিও আমাদেরকে একটা ইনপুট সে দিচ্ছে 10.23, 10.23 আসছে যে 39.757। মজার ব্যাপারটা মজার যে ওয়ান কম্পাইলার কোনো ইরর জেনারেট করতেছে না। 10.36 ধরেন 5.21 আমি যদি দেই, আগে আমি এই দুইটা ভ্যালুকে একটু ক্যালকুলেটরে যোগ করে নেই যে কত আসতে পারে, তারপরে আমি কোডটা রান করতেছি। 10. সরি, আপনাদের বাসায় যদি কোনো ক্যালকুলেটর থাকে তাহলে সামনে নিয়ে নেবেন, কারণ এই কম্পিউটারের টাইপ করাটা খুব হ্যাসেল। আসার কথা 15.57, রান করি আমি, কত আসছে দেখেন কি অবস্থা, গার্বেজ ভ্যালু। এই জন্যই। স্যার আর এই যে আমরা স্টেপ বাই স্টেপ যে একটা জিনিস ফলো করতেছি, দিস ইজ কল্ড অ্যালগোরিদম। আপনারা যখন বড় হবেন, আমরা এই কোর্সে অনেক কিছু শিখবো অ্যালগোরিদম। অ্যালগোরিদম জিনিসটা কি, একটা জিনিসকে স্টেপ বাই স্টেপ কিভাবে সলভ করা উচিত। সাপোজ আমি যদি আমাদের বাংলাদেশের ম্যাপটা ওপেন করি, এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যালগোরিদম জিনিসটা কি। ধরেন আমি ম্যাপটা ওপেন করলাম এবং আমার প্রেজেন্ট লোকেশন হচ্ছে ঢাকার টঙ্গী মিরাজপাড়াতে। ধরেন আমি এই জায়গাটা থেকে যদি হচ্ছে আমার এয়ারপোর্টে যেতে চাই, আচ্ছা লোড নিক, আমার প্রেজেন্ট লোকেশনের আইকন কোথায়? আচ্ছা, পিসির এই অবস্থা, ওকে। ধরেন আমি জাস্ট দেখাতে চাচ্ছিলাম যে একটা জায়গা থেকে যদি আমি একটা জায়গায় যেতে চাই, যেমন ধরেন আমি যদি এখানে সার্চ করি যে এয়ারপোর্ট, তো আমার নিয়ার যে এয়ারপোর্টটা সেটাই দেখাবে, হ্যাঁ কাছাকাছি যে এয়ারপোর্টটা, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন এই এয়ারপোর্টে যদি আমি যেতে চাই, গুগল আমাকে যে ডিরেকশনটা দেখাচ্ছে সেই ডিরেকশনটা একটু দেখি আমরা। ওকে, ওরা ভিজুয়াল কোনো ডিরেকশন দেখায় না, বাট মোবাইলে একটা ভিজুয়াল ডিরেকশন দেখায়। স্টার্টিং পয়েন্ট এখানে বলতেছে, ধরেন আমি হচ্ছে এখান থেকে আমাদের নিয়ার বাই যে বাজারটা আছে সেটা দিই। ওকে, দেখেন এখানে ওরা একটা হচ্ছে পাথ আমাকে সাজেস্ট করতেছে যে ভাই তুমি এই যে এখান থেকে যাত্রা শুরু করবা, এটা হচ্ছে আমি বর্তমানে এটা হচ্ছে টঙ্গী বাজার, এখান থেকে যাত্রা শুরু করবা, করলে এই রাস্তা ধরে এখান দিয়ে আসবা। কিন্তু এখন দেখেন আমি এই রাস্তা দিয়ে যদি না আসি, আমি কিন্তু চাইলে এই রাস্তা দিয়ে ঢুকে এদিক দিয়েও আসতে পারতাম, কিন্তু গুগল আমাদেরকে এই রাস্তা দিয়ে কেন দেখাচ্ছে? গুগল একটা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম ইউজ করে, যেটা আপনারা আরো বড় হলে শিখবেন গ্রাফ থিওরিতে, শর্টেস্ট পাথ অ্যালগোরিদম। সেই শর্টেস্ট পাথ অ্যালগোরিদমটা দিয়ে সে অলরেডি ক্যালকুলেট করে ফেলছে যে আমি যদি এই রাস্তা দিয়ে ঢুকতাম আমার 1 সেকেন্ড হলো বেশি সময় লাগতো, এই জন্য ও সাজেস্ট করতেছে এই রোডটা দিয়ে। এটাও একটা অ্যালগোরিদম, যে তুমি কোন জায়গা থেকে কোন জায়গা দিয়ে যাবা, এই জিনিসটাও একটা রুলস অথবা অ্যালগোরিদম বোঝায়। আর ও এই জিনিসটা ক্যালকুলেট করতেছে শর্টেস্ট পাথ অ্যালগোরিদম দিয়ে।
আর অ্যালগোরিদমটা মূলত কি একটা নিয়ম, যে আমি এই নিয়মটা ফলো করে একটা জিনিস সলভ করব। যেমন আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করেছি একটা নিয়মকে ফলো করে। যেমন আমার একটা দুইটা নাম্বার যোগ করার জন্য দুইটা ভ্যারিয়েবল লাগবে, আমি ভ্যারিয়েবলটা প্রথমে ডিক্লেয়ার করেছি, তারপরে আমি ভ্যালুটাকে ইনপুট নিয়েছি। আমি যদি একটু স্টেপ বাই স্টেপ লেখা শুরু করি জিনিসগুলাকে, যে প্রথমে হচ্ছে আমি কি করেছি, ডিক্লেয়ার টু নাম্বারস, দুইটা নাম্বার আমি প্রথমে ডিক্লেয়ার করেছি। তারপরে আমি কি করেছি, যে টেকিং ইনপুট, আমি ইনপুট নিয়ে জাস্ট একদম শর্টকাটে লিখলেই হয়, টেকিং ইনপুট। তারপরে আমি কি করেছি, যে ডিক্লেয়ার, পরে আমি কি করব, যে ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল টু স্টোর, সরি টু না, টু স্টোর দ্য রেজাল্ট। আবার অনেক বইতে লেখা থাকে যে ডিক্লেয়ার রেজাল্টেন্ট ভ্যারিয়েবল। রেজাল্টেন্ট ওয়ার্ডটা মানে হচ্ছে যেই ভ্যারিয়েবলটার মধ্যে রেজাল্টটা স্টোর হয়। আর যদি বাংলিশে লিখতে চাই, ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল টু স্টোর দ্য রেজাল্ট, সোজা বাংলা। তারপরে কি করেছি, আমি হচ্ছে দুইটা নাম্বারকে যোগ করেছি, বা আমি এটাকে বলতে পারি যে সাম অফ টু নাম্বারস, যে মানে জাস্ট তুমি দুইটা নাম্বারকে যোগ করো, সাম অফ টু নাম্বারস। তারপরে আমি কি করেছি, আমি রেজাল্টটাকে আউটপুটে শো করেছি, আমি জাস্ট লিখতে পারি যে আউটপুট। তো এই যে দেখেন, দুইটা নাম্বার যোগ করার জন্য আমি একটা অ্যালগোরিদম তৈরি করেছি, যেই অ্যালগোরিদমটা ফলো করে যে কোনো দুইটা নাম্বার যোগ করা যাবে। আপনি যদি গুগলে সার্চ করেন যে অ্যালগোরিদম টু সাম টু নাম্বারস, তাহলে দেখেন গুগলের একদম ফার্স্ট পেজে আমাদেরকে যে স্টেপ গুলো দিচ্ছে, যে প্রথমে তুমি স্টার্ট করো। আচ্ছা, আমরা প্রথমে একটা স্টেপ নিতে পারি, মানে এটা একটা অ্যালগোরিদমের ফর্মালিটি, যে প্রথমে বলা থাকে যে স্টার্ট, আমি স্টার্ট করলাম। তারপরে একটা একদম লাস্ট টাইম একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে 6, যে ইন্ড, মানে প্রোগ্রামটা তুমি শেষ করো, স্টার্ট ইন। তো প্রথমে কি করেছে, দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে বলতেছে। ওরা প্রথমেই কি করেছে, প্রথমে একদম তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছে। আপনি এইভাবেও কাজ করতে পারেন। ওরা জাস্ট কি করেছে, যে এই যে আমি সাম ভ্যারিয়েবলটা যে ডিক্লেয়ার করেছি, এটা তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তো আমি চাইলে কি করতে পারি, যে প্রথমেই হচ্ছে এই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিতে পারি। কিন্তু আমি একদম ভেঙে ভেঙে কেন করেছি, যাতে আপনারা জিনিসগুলোকে বুঝতে পারেন যে কোন ভ্যারিয়েবলটা আমি কেন ইউজ করতেছি, এটাই। তারপরে কি করলো, যে দুইটা ভ্যালু তুমি রিড করো, রিড মানে তুমি ইনপুট নাও। দেখেন আমাদের অ্যালগোরিদমও কিন্তু সেম, টেকিং ইনপুট, দেন হচ্ছে add number 1 and number 2 and assign the result to a variable sum, সেম। এই যে আমি যেটাকে দুইটা স্টেপে লিখেছি, বা একটা স্টেপ, হ্যাঁ একটা স্টেপে লিখেছি, যে ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল টু স্টোর দ্য রেজাল্ট, একই কথা। দেন কি করেছি, ডিসপ্লে সাম, মানে হচ্ছে আউটপুট এটা। তারপর হচ্ছে আমি এখানে লিখেছি যে সাম অফ টু নাম্বারস, এটা হচ্ছে এই যে আমি দুইটা স্টেপকে যে ভেঙে ফেলছি, এই জন্য আমার একটা স্টেপ বেশি আসছে, আর কিছুই না। কিন্তু ওরা আগে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করেছে দেখে এখানে ওদের স্টেপটা এইভাবে হয়েছে, বাট আমি একদম ভেঙে ভেঙে করেছি, এই জন্য আমার একটা স্টেপ বা দুইটা স্টেপ বেশি লাগতে পারে বা কম লাগতে পারে। কিন্তু আমার এই অ্যালগোরিদমটা যদি কেউ ফলো করে, তাহলে সে দুইটা নাম্বার যোগ করতে পারবে ইউজিং এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যালগোরিদম কিন্তু কোনো স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ফলো করে না। অ্যালগোরিদমটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। যেমন ধরেন আমি কি বলতে পারি, কোনো একটা দেশের সংবিধান, একটা সংবিধান থাকবে, যেই সরকারই আসুক না কেন সেই সংবিধান অনুযায়ী দেশ চালাবে। এখন মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় সংবিধান চেঞ্জ করতে হয়, সেটা অনেক ভেরিফিকেশনের মাধ্যমে চেঞ্জ করা হয়। ঠিক অ্যালগোরিদমই ওই জিনিসটা, যে একটা অ্যালগোরিদম ফিক্স থাকবে, ওই অ্যালগোরিদমটাকে ফলো করে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সলভ করবেন। ঠিক এইভাবে আপনার ইন্ডাস্ট্রিতে যখন আপনি কাজ করবেন, তখন আপনি যে কোডটা লিখবেন, সেই কোডের জন্য কমপ্লিট একটা অ্যালগোরিদম লিখে আপনাকে সাবমিট করতে হবে। ব্যাপারটা এরকম না যে আইটি ইন্ডাস্ট্রিতে আপনি গেছেন, আপনার একটা ওয়েবসাইট বানাই দিয়ে দিছে, আপনি কোড করে দিয়ে বানায় চলে আসলেন, এতটা ইজি না। আপনি যে কোডগুলো করেছেন, ইচ অ্যান্ড এভরি কোডের এক্সপ্লানেশন আপনাকে লিখতে হবে। কেন আপনি একটা ফাংশন তৈরি করেছেন, ওই ফাংশনটার কাজ কি। দেখবেন কিছু কিছু ওয়েবসাইটের রিপোর্ট বুক থাকে, এত মোটা থাকে রিপোর্ট বুক। ওয়েবসাইট মাত্র 3 পেজে, বাট রিপোর্ট বুক হচ্ছে এত মোটা। রিজন কি, ওই রিপোর্ট বুকটার মধ্যে ওই ওয়েবসাইটটা বানানোর ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন লেখা আছে, যাতে ওই ওয়েবসাইটটা যদি নেক্সটে অন্য কোনো ইঞ্জিনিয়ার কাজ করতে যায়, তাহলে যাতে এই রিপোর্ট বুকটা সে পড়ে বুঝতে পারে যে এই ওয়েবসাইটের কোন কোডটা কোন জায়গাতে আছে। এই জন্য কোড শেখার পাশাপাশি অ্যালগোরিদম প্র্যাকটিসটা দরকার আছে। আপনি একটা প্রবলেম সলভ করেছেন,
ওই প্রবলেমটা একটা অ্যালগোরিদমে রূপ দেওয়ার চেষ্টা করবেন, যে আপনি যেই স্টেপে প্রবলেমটা সলভ করেছেন ঠিক ওই স্টেপে অ্যালগোরিদম লিখে ফেলবেন। ব্যাপারটা এরকম না যে আমার এখানে আমি 5টা স্টেপে সলভ করে ফেলছি, আপনি চাইলে এটা 3 স্টেপেও করতে পারেন, কিন্তু অ্যালগোরিদম লেখার সময় চেষ্টা করবেন যতটা ভেঙে ভেঙে লেখা যায়। আমরা কি অ্যালগোরিদমের কনসেপ্টটা বুঝতে পারছি? অ্যালগোরিদম জিনিসটা কি? এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান? ভাই একটা কথা ছিল ভাই। ভাইয়া একটা কাজ করবেন, যদি কোনো কোশ্চেন থাকে আগে হ্যান্ডটা রাইজ করবেন, তারপরে হচ্ছে আমি যদি বলি হ্যাঁ কোশ্চেনটা করেন, তাহলে হচ্ছে আমার জন্য ইজি হয়। ওকে মাহফুজ, কোশ্চেন করেন। মাহফুজ, ভাই অ্যালগোরিদম যেটা আমাদেরকে বুঝাইলেন সেটা মানে কি আপনার কোনো প্রোগ্রাম তৈরি করার আগে আমাদেরকে যেমন স্টেপ বাই স্টেপ বলেন, মানে ধাপে ধাপে এটা কি আমাদের আলাদা এক জায়গায় রাফ করে নিতে হয়, এটা বুঝাচ্ছেন আমাদের? হ্যাঁ আপনি এটাও মনে করতে পারেন যে একটা প্রবলেম আপনি কিভাবে সলভ করবেন সেটা যদি আপনি স্টেপ বাই স্টেপ লিখে নেন সেটা আপনার জন্য ইজি হয়, এটাও আপনি বলতে পারেন। বা একটা প্রবলেম আপনি জানেন, বুঝে গেছেন যে কিভাবে সলভ করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি আগে কোডটা করে নিলেন, তারপরে অ্যালগোরিদম লিখলেন। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে আগে অ্যালগোরিদম লেখা, তারপরে হচ্ছে কোড লেখা। বাট আমরা হচ্ছে কি কোনো কিছু একটা শেখার সময় অনেক তাড়াহুড়া করি, মানে আমরা যে নেচারে বড় হয়েছে ছোটবেলা থেকে, কোনো একটা জিনিস যদি আমি আপনাকে শেখাতে যাই এবং আমি আপনাকে প্রথমে অনেক কিছু বলতেছি, দেখবেন আপনি বোরিং হয়ে গেছেন। এখন আমি যদি এই কোডটা করানোর আগে এরকম অ্যালগোরিদম তারপরে অনেক কিছু লেকচার দিতাম, আপনি বোরিং হয়ে যেতেন, আরে আসছি কোড শেখাইতে, শেখাই অ্যালগোরিদম। কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে আগে অ্যালগোরিদম শেখা, তারপরে হচ্ছে কোড শেখা। দেখবেন ইন্টারমিডিয়েটে যে আইসিটি বইটা আছে বাংলাদেশের, ওইখানে কিন্তু আগে অ্যালগোরিদম শেখায়, তারপর ফ্লো চার্ট শেখায়, তারপরে হচ্ছে কোড। কেউ যদি অ্যালগোরিদম বুঝতে পারে, ফ্লো চার্ট বুঝতে পারে, কোড কিন্তু লাস্ট স্টেজ। বাট আমাদের এই কোর্সের আউটলাইন দেখেন প্রথমেই করে নিয়ে গেছি একদম ফার্স্ট ক্লাসে। কারণ হচ্ছে আমি যদি ওই ওয়েতে আগাই যে প্রথমে অ্যালগোরিদম তারপরে ফ্লো চার্ট তারপরে হচ্ছে কোড, তাহলে আপনারা বোরিং হয়ে যাবেন। এখন বলতে পারেন যে ভাই তাহলে তারা হচ্ছে বই ওইভাবে লিখছে কেন? কারণ একটা বই লেখা আর একটা নিজের মতো কোর্স আউটলাইন বানানো সেম না। আপনি যখন একটা বই লিখতে যাবেন তখন আপনাকে অনেক স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, এই আর কি। ওকে, তো এখন আমরা ফ্লোটিং টাইপটা বুঝে গেছি, আমাদের আরেকটা টাইপ হচ্ছে সেটা হলো ক্যারেক্টার টাইপ। সেম থিং, ধরেন আপনি কোডটাকে আমি আপনাদেরকে আগে দিয়ে নেই। আমি প্রতিটা কোডই হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, কাইন্ডলি আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, ক্যারেক্টার টাইপ কি? আমরা গত ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত আমরা যেটা করেছি সেটা হলো নাম্বার নিয়ে ক্যালকুলেশন করেছি, ইন্টিজার নাম্বার, ফ্লোট নাম্বার, এগুলো নিয়ে ক্যালকুলেশন করেছি। দেখি আমাদের হচ্ছে ক্যারেক্টার টাইপের কোনো এক্সাম্পল এখানে আছে কিনা। হ্যাঁ, আমাদের একটা সুন্দর স্লাইড বানানো আছে, আমরা এটা একটু দেখি। এতক্ষণ আমরা যা কিছু করেছি একটু প্র্যাকটিস করে নিই। যেমন ধরেন এই জায়গাটাতে আমাদের একটা কোড আছে। এই কোডটা কি, যে একটা ইন্টিজার নাম্বার ডিক্লেয়ার করেছে, তারপর একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করেছে, তারপর সেটাকে প্রিন্ট করে দিয়েছে। এখন কেউ কি আমাকে বলতে পারবেন আমি যদি এই কোডটাকে রান করি আমি কি আউটপুট পাবো? 10 পাবো। 10 ভাইয়া। ওকে ওকে, চলেন রান করি। কোডটাকে রান করলে আমরা 10 পাচ্ছি, তার মানে আপনাদের আউটপুট ঠিক আছে। দেন এখন দেখেন সেকেন্ড যে কোডটা, এখানে হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে। ক্যারেক্টার কি জিনিস ভাই? ক্যারেক্টার হচ্ছে এই যে আমাদের ইংলিশ ওয়ার্ড গুলো আছে, এ, তারপর হচ্ছে বি, তারপর সি, তারপর ডি, এগুলার এক একটাকে বলা হয় ক্যারেক্টার। আবার আপনি এটাকে ক্যারেক্টার বলতে পারবেন না। সাপোজ হচ্ছে এবি, দুইটা ওয়ার্ড, যেমন এটা এটা না, এই এক্সাম্পলটা বাদ দেন। আমার নাম যদি আমি লিখি ফুয়াদ, FUAD, ফুয়াদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, কারণ এখানে মাল্টিপল ক্যারেক্টারের কম্বিনেশনে একটা জিনিস তৈরি হয়েছে। দিস ইজ নট ক্যারেক্টার, ইটস আ স্ট্রিং, এটাকে বলা হয় স্ট্রিং, STRING, স্ট্রিং। কিন্তু স্পেসিফিক ভাবে একটা সিঙ্গেল মানে লেটারই তো বলতে হয় ক্যারেক্টার, লেটার ক্যারেক্টারের মধ্যে মেবি ডিফারেন্স থাকতে পারে। তো ক্যারেক্টার আমি বলি, আমি আমার কোডিং এর এক্সারসাইজ অনুযায়ী যে এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার,
সি একটা ক্যারেক্টার, ডি একটা ক্যারেক্টার। এখন আমি যদি আমার কোডের মধ্যে কখনো ক্যারেক্টার নিয়ে ক্যালকুলেশন করতে যাই বা কাজ করতে যাই, সেক্ষেত্রে আমাকে ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ ইউজ করতে হবে, সেটা হচ্ছে CHAR। এবং এই ক্যারেক্টার ডেটা টাইপ নিয়ে কাজ করতে হলে আমাদের একটা ফরম্যাট স্পেসিফায়ার লাগবে, এবং এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %C। তার মানে আমরা গত 2 দিনে, গতকালকে আর আজকে, টোটাল 3টা ডেটা টাইপ সম্পর্কে শিখেছি। একটা হচ্ছে ইন্টিজার, যার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %D। একটা হচ্ছে ফ্লোট, যার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %F। একটা হচ্ছে ক্যারেক্টার, যার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %C। এই 3টা জিনিস কাইন্ডলি সবাই মনে রাখবেন, কারণ প্রবলেম সলভিং এ এই 3টা ডেটা টাইপ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অ্যাজ বিগিনার ফেজে। %D, %F, %C। আমি একদম যখন বিগিনার ছিলাম, যখন থেকে আমি কোডিং করা শুরু করেছি, তখন আমি এই ধরনের স্টিকি নোড ইউজ করতাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারতেছি না, একটু ক্যামেরাটা অন দেখি। এই ধরনের স্টিকি নোড আমি ইউজ করতাম। এটার বড় সাইজও আছে, অনেক ছোট সাইজও আছে। আপনারা মার্কেট থেকে কিনে নিতে পারেন। কিনে নিয়ে একদম প্রথমে যে জিনিসগুলো আপনারা শিখবেন, আমি জানি এগুলো মনে থাকে না, কারণ প্রোগ্রামিং এর প্রথম স্টার্টিং ফেজটা হচ্ছে খুব বাজে একটা ফেজ। আমি যেটা মনে করি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখতে যান, অনেক বাজে একটা ফেজ। বাজে কেন? কারণ একসাথে অনেক কিছু মনে রাখতে হয়, বাই ফরম্যাট স্পেসিফায়ার, ভ্যারিয়েবল, ডেটা টাইপ। আই হোপ আপনি প্রোগ্রামিং শেখার আগে এই ধরনের ওয়ার্ডগুলোর সাথে পরিচিত না। ভ্যারিয়েবল, ফরম্যাট স্পেসিফায়ার, তারপরে হচ্ছে আর অনেক কিছু আসতেছে, প্রিন্টএফ, স্ক্যানএফ। প্রিন্টএফ হয়তো বা এই ধরনের জিনিসপত্রের সাথে আমরা আগে পরিচিত হতে পারি, বাট প্রোগ্রামিং এর নিজস্ব কিছু ওয়ার্ড আছে, এগুলোর সাথে আপনি একদিনে পরিচিত হতে পারবেন না। আমি হতে পারিনি, মানে আপনিও পারবেন না, আই হোপ। তো তার মানে আমাদেরকে হচ্ছে প্র্যাকটিসটা করতে হবে, আমাদের যতটা পারি মনে রাখার ট্রাই করব। এন্ড মনে যদি না রাখতে পারি কোনো সমস্যা নাই, টেবিলের সামনে দরকার হলে স্টিকি নোট দিয়ে ভরে ফেলবেন, যে এটা দিয়ে কি বোঝায়, %D দিয়ে কি বোঝায়, %Gটা কি। জাস্ট 1 উইক টেবিলের সামনে রাখেন, কোড প্র্যাকটিস করেন, দেখবেন 1 সপ্তাহ পর আপনার সবই মনে থাকতেছে, তখন স্টিকি নোটগুলো আবার সরায় ফেলবেন। তারপরে হয়তো আবার নতুন কিছু আসবে, ওইগুলো অ্যাড হবে। মোট কথা, একজন প্রোগ্রামারের ডেস্কটপ আর আরেকজন হচ্ছে নন প্রোগ্রামারের ডেস্কটপ। ডেস্কটপ বলতে আমি টেবিল বোঝাচ্ছি, টোটালি ডিফারেন্ট। আমার টেবিল যদি আপনাকে দেখাই এবং আমার ছোট বোনের টেবিল যদি আপনাকে দেখাই, টোটালি ডিফারেন্ট। আমার টেবিলে হচ্ছে বিভিন্ন জায়গায় স্টিকি নোট লাগানো, ল্যাপটপ, ওয়েবক্যাম, তারপর হচ্ছে একটা সিম্পল ছোট ক্যালকুলেটর এখানে আছে, তারপর হচ্ছে পাশের টেবিলে একটা ছোট কফি মগ আছে, কফি বানানোর। মানে একটা প্রোগ্রামারের সেটআপ যেরকম হয় ওই টাইপে আপনি দেখতে পারবেন। তো আস্তে আস্তে জিনিসগুলোকে ওইভাবে সাজায় নেন যে আপনার কি কি প্রয়োজন হয় কোড করতে। আবার আপনি যখন অনেক প্রো হয়ে যাবেন, তখন আপনার টেবিলে একটা স্টপ ওয়াচও থাকবে। আপনি আপনার মানে প্রবলেম সলভিং স্কিলটাকে জাজ করার জন্য, যে আমি কত মিনিটে সলভ করতে পারি। অনেকে হচ্ছে একটা স্টপ ওয়াচও আলাদা কিনে নেয়, তো মোবাইলেও আছে, কিন্তু অনেকে হচ্ছে একদম মোবাইল থেকে ডিস্ট্রাক্ট থাকার জন্য একদম স্টপ ওয়াচই কিনে নেয়, যে দেখি আমি একটা প্রবলেম সলভ করতে আমি কত মিনিট বা সেকেন্ডে সলভ করতে পারি, সেটা করার জন্য। যাই হোক, এখন এত কিছু বলেছি শুধুমাত্র এই জিনিসটা বোঝার জন্য, সেটা হলো %C। এটা হলো আমাদের নতুন একটা ডেটা টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ। এখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ক্যারেক্টার এ হচ্ছে কিন্তু একটা ভ্যারিয়েবল, আর এই ভ্যারিয়েবলের ভ্যালুটা আমি দিলাম C। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যখন ইন্টিজার একটা ভ্যালু দিচ্ছি, এখানে আমি কোনো সিঙ্গেল কোটেশন ইউজ করি নাই, বাট আমি যখন এখানে ভ্যালুটা দিচ্ছি C, ক্যারেক্টার কখনো একা বসতে পারে না, সে একা বসতে ভয় পায়। তার আগে একটা বডিগার্ড দিতে হয়, পরে একটা বডিগার্ড দিতে হয়, এন্ড দিস ইজ কল্ড সিঙ্গেল কোটেশন। ক্যারেক্টার সবসময় একটা সিঙ্গেল কোটেশনের মাঝখানে বসবে, সে কখনোই সিঙ্গেল কোটেশন ছাড়া বসবে না। আপনি বলতে পারেন যে ভাই আমি যদি এইরকম করি, মানে দুষ্ট বাচ্চারা এরকম করে যে ভাই নাম্বার ইকুয়াল টু কোটেশন 5, মানে সে নাম্বারকে ক্যারেক্টার বানায় ফেলছে, তখন আপনি এই 5 এর সাথে ওই নাম্বারের যে ক্যালকুলেশন গুলা করা যায় সেগুলো করতে পারবেন না, কারণ 5 এখানে ক্যারেক্টার হয়ে গেছে। আপনি এটার সাথে কিভাবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করবেন, তাই না? ব্যাপারটা এরকমই। তো এখন আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা শিখলাম, ইনিশিয়ালাইজ করা শিখলাম। এবার যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে, সেটা হচ্ছে %C। এবং এই %C এর জায়গায় আমি কার ভ্যালু দেখতে চাই? এ ভ্যারিয়েবলের ভ্যালু দেখতে চাই। এবং ফাইনালি এই কোডের আউটপুটটা কি আসতে পারে, কেউ বলতে পারবেন? ক্যাপিটাল সি বাই Okay. ক্যাপিটাল সি। ক্যাপিটাল C। লেটস রান দ্য কোড।
ওকে, ক্যাপিটাল সি আসছে, তার মানে সবকিছু ঠিক আছে। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এই কোডটার আউটপুট কি আসতে পারে? 10.25। বাই 10.25 এর পর 4টা শূন্য আসবে। 10.25 4টা শূন্য। ওকে, আমি বলেছিলাম প্রোগ্রামিং তাড়াহুড়ার জিনিস না। ইন্টারভিউ বোর্ডে কখনো প্রোগ্রামিং ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন করার সাথে সাথে অ্যান্সার দিয়ে দেওয়া মানে হচ্ছে হয় আপনি ব্যাপারটা একদম কনফিডেন্টলি জানেন, নয়তো আপনি বোকা। প্রোগ্রামিং এর ইন্টারভিউ গুলো ডিফারেন্ট। কোশ্চেন আপনাকে করা হয়েছে, আপনি দরকার হলে আরো 3বার জিজ্ঞেস করেন যে ভাই কোশ্চেনটা কি এরকম, বা কোশ্চেনের স্পেসিফিক কোন একটা পার্ট আপনি বুঝতেছেন না, সেটা নিয়ে তার সাথে ডিসকাস করেন। তো প্রোগ্রামিং এর ইন্টারভিউ গুলো এরকমই, ব্যাপারটা এরকম না আপনাকে কোশ্চেন করছে সাথে সাথে অ্যান্সার দিতে হবে, বা যত দ্রুত আপনি অ্যান্সার দিতে পারতেছেন তত ট্যালেন্টেড আপনি, ব্যাপারটা এরকমও না। উল্টো ব্যাপারটা টোটালি ডিফারেন্ট, যে আপনি যদি রিক্রুটার বা যে আপনার ইন্টারভিউ নিচ্ছে তার সাথে ওই প্রবলেমটা নিয়ে ডিসকাস করতে পারেন যে তুমি কি এই কোশ্চেনটা দিয়ে এরকম কিছু বোঝাচ্ছ, তাহলে সে বুঝবে যে না, সে একটা প্রবলেম নিয়ে ডিসকাস করতে জানে, তার ডিসকাশন স্কিলটা আছে। আমি আপনাকে জিজ্ঞেস করছি এর আউটপুট কি হবে, আমি ঠাস করে যদি বলে দেন ভাই আউটপুট 10.25, তার মানে আপনি চিন্তাই করেন নাই কোশ্চেনটা নিয়ে। এখানে আমি পার্সেন্টেজ এফ দিয়েছি, আমি দশমিকের পর কত ঘর দেখতে চাই সেটা নিয়ে কোনো এখানে কিছু লেখা নাই। তার মানে সে কিভাবে শুধুমাত্র 10.25 দিবে? সে 10.25 এর পরে তো যে বাকি যে 4টা ঘর আছে সেগুলো তো সে ফাঁকা রাখবে না। কোড কখনো ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ কখনো তার বাকি দশমিকের পর যে ঘরগুলো আছে সেই ঘরগুলোকে সে ফাঁকা রাখতে চায় না, সে কোনো না কোনো একটা ভ্যালু দিয়ে ফিল আপ করতে চায়। কারণ কেউ তার ঘর ফাঁকা রাখতে চায় না, আপনিও চাইবেন না আপনার ঘর ফাঁকা হয়ে যাক। সে চায় তার ঘরগুলো সবসময় কিছু না কিছু দিয়ে ফিল আপ থাকুক, এটা দিয়ে চায়। এখন আমি যদি এই কোডটাকে রান করি তাহলে আমি কি আউটপুট পাবো সেটা একটু দেখি। আমি আউটপুট পাচ্ছি 10.25 4টা জিরো, কারণ আমি এখানে কত ঘর দেখতে চাই সেরকম কিছু লিখি নেই, এই জন্য সে বাকি ঘরগুলোকে 4টা জিরো দিয়ে ফিল আপ করে দিবে। তো এই জন্য কিছু কিছু কোশ্চেন থাকে কোড দেখে মনে হয় আরে এটা তো ইজি, বাট থিঙ্ক করতে হবে। দেন নেক্সট প্রবলেম। এবার বলেন কি আউটপুট আসবে এই কোডে? 10.2। 10.2 10.2, let's check 10.3. Again you did the same mistake. ভাই এটা কি আপনার ওই যে ওরকম তৃতীয় ঘরে 5 বা 5-এর বেশি থাকে এরকম কিছু হবে? হ্যাঁ, এটা আসলে দ্বিতীয় ঘরেও প্রোগ্রামিং এ এই ক্যালকুলেশনে আমরা আমাদের ছোটকাল থেকে ম্যাথ শেখানো হয়েছে যে 3 নাম্বার ঘরে যদি 5 থাকে সেই ক্ষেত্রে সে এক যোগ করে, বাট প্রোগ্রামিং এর ক্ষেত্রে যদি 2 নাম্বার ঘরেও 5 আপনি রেখে দেন বা 5 এর চেয়ে বড় রেখে দেন, এবং আপনি যদি দশমিকের পর স্পেসিফিক ভাবে এক ঘর দেখতে চান, তাহলে সে পাকনামি করে ওই 5 আর 6 কে ওই রুলসে নিয়ে 2 এর সাথে এক যোগ করে দিবে। এইটা একটু মাথায় রাখতে হবে। প্রথম প্রথম এই ভুলটা আমারও হয়েছে, আপনারা শিখতে আসছেন আপনাদেরও হচ্ছে, আপনাদের পরের জেনারেশন যারা আসবে তাদের মধ্যেও বেশিরভাগই এই ভুলটা করবে। সো এখানে এমন কিছু ভাবার দরকার নাই আর প্রত্যেকটা জিনিস আমার ভুল হচ্ছে। এখানে স্লাইডে যে কোশ্চেন গুলো আমি আপনাদের জন্য অ্যাড করেছি তার প্রত্যেকটাই ট্রিকি, আমি ইচ্ছা করে অ্যাড করেছি যাতে আপনারা ভুল করে শিখতে পারেন। সো আমি যদি আমার কথায় কেউ যদি কোনো মন খারাপ করে থাকেন, এটা ভাবা দরকার নাই যে আপনি পারেন না, আপনি অনেক কিছু বোঝেন। স্যার এটার আউটপুট স্যার সেম আগেরটার মতনই আসছে। কোনটা আসছে স্যার 10.25 4টা জিরো স্যার আগেরটাই যেটা আপনি করলেন। আপনি 0.1 অ্যাড করেন নাই। ওকে, নেক্সট। আচ্ছা, এখন দেখেন আমাদের এই তাহলে ক্যারেক্টার ডেটা টাইপটা হচ্ছে আমাদের প্র্যাকটিস হয়ে গেল। আমি কি ঠিক বলেছি? আপনি 0.1 অ্যাড করেছিলেন? না স্যার 10.2 স্যার, সরি স্যার। 10.2 আসতেছে? হ্যাঁ স্যার। বাট আমি যে ভিএস কোড দিয়ে রান করার পর তো 10.3 আসছিল। স্লাইড তো এইভাবেই তৈরি করা। স্যার কম্পাইলার বিভিন্ন রকমের হতে পারে। এটা তো হওয়া উচিত না। আচ্ছা আমি চেক করতেছি, ভুল হতেই পারে। স্যার আমি মোবাইলে করছিলাম। আচ্ছা, ডিভাইস কোনো ইস্যু না।
10.2 10.25 আচ্ছা ওয়েট 10.3 ওকে তাহলে কি স্লাইড বানাতে ভুল হলো নাকি হচ্ছে কপি পেস্টে ভুল হইছে? জাস্ট এ মিনিট, আমি হচ্ছে 1 মিনিট। জাস্ট এ মিনিট, আমি একটু ভেরিফাই করার ট্রাই করতেছি যে আমাদের মিস্টেক নাকি হচ্ছে মানে কম্পাইলার কোনো ইস্যু। কারণ দশমিকের পর 3 ঘর থাকলে সেটাই হওয়া উচিত 10.3। লুক, ভিএস কোড 10.3 দিচ্ছে, বাট আপনার ওয়ান কম্পাইলার 10.2 দিচ্ছে। হ্যাঁ স্যার, এটাই হলো স্যার। ভাই কম্পাইলার কি সবসময় সব কম্পাইলার একই মান দিবে না? বাট এখন ভিএস কোড কোন কম্পাইলার ইউজ করতেছে, সি এর এবং সি প্লাস প্লাস কিন্তু অনেক কম্পাইলার আছে, অনেক ভার্সন আছে। এখন ভিএস কোড একটা কম্পাইলার ইউজ, আচ্ছা ওয়েট, আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারি, যদিও তার কাছে 2021 সাল পর্যন্ত ডেটা আছে। এই হোপ, ওকে লেটস আমরা দুইটাই এআই ইউজ করি, একটা হচ্ছে জেমিনি, একটা হচ্ছে চ্যাট জিপিটি, দেখি তারা সেম অ্যান্সার দেয় কিনা। জাস্ট এ মিনিট, আমি হচ্ছে এআই কে একটু ইজি করে দিই। ডান বাই ভিএস কোড কম্পাইলার। আপনারাও দেখেন যে কিভাবে একটা ইস্যু আসলে সেটাকে হচ্ছে সলভ করতে হয়। এই জিনিসগুলো শেখার আছে এই জেনারেশনের জন্য আর কি। আমরা এখানে পাচ্ছি 10.3, বাট এই টুলস গুলো আগে ছিল না। আমরা এখন ভেরিফাই, মানে কোনো কিছু নিয়ে কনফিউজ হলে খুব ইজিলি ভেরিফাই করতে পারি। সো এটা হচ্ছে আমি ভিএস কোড দিয়ে করেছি, ডান বাই ভিএস কোড, এন্ড দ্য আউটপুট ইজ 10.3। সে বুঝতে পারবে এই কোডটা হচ্ছে ভিএস কোড দিয়ে করা। এন্ড আরেকটা হচ্ছে আমাদের ওয়ান কম্পাইলার দিয়ে করা, ডান বাই ওয়ান কম্পাইলার .com কম্পাইলার, এন্ড ওয়ান কম্পাইলার থেকে 10.2 আসতেছিল, রাইট? রিজন ওকে, দেন সেম জিনিসটা আমরা হচ্ছে জেমিনিকেও সেন্ড করে দিলাম এন্ড চ্যাট জিপিটি কেও সেন্ড করে দিই, দেখি তাদের অ্যান্সারটা কি টাইপের আসে। জেমিনির অ্যান্সারটা ফার্স্টে দেখি। অনেক কিছু আসতেছে, আমাদেরকে পড়তে হবে খুব ধৈর্য সহকারে। 1 number in the printf 1f format specifier controls the number of decimal places displayed for the floating point value. A value of 1 instructs printf to show 1 digit after the decimal point. In your case, okay, এই যে মেইন ডিফারেন্সটা হচ্ছে এখানে যে ভিজুয়াল স্টুডিও কোড, this compiler might be rounding to the nearest even number, also known as Banker's rounding, আচ্ছা, or ties to even in case a tie. In case of 10.25 rounds to 10.2 even when displaying 1 decimal place. তার মানে VS কোড হচ্ছে ব্যাংকার্স রাউন্ডিং একটা অ্যালগরিদম আছে বা সিস্টেম আছে, ওইটা ফলো করে। আর ওয়ান কম্পাইলার, দিস কম্পাইলার মাইট বি ইউজিং আ ডিফারেন্ট রাউন্ডিং স্ট্র্যাটেজি such as rounding towards 0 or rounding away from 0 with truncation 10.25 becomes 10.2 when displaying 1 decimal. আচ্ছা, এখানে ইস্যুটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এই দশমিকের ইস্যুর ক্ষেত্রে ইউজ করে ব্যাংকার্স রাউন্ডিং,
অ্যালগোরিদম। ব্যাংকার সাউন্ডিং অ্যালগোরিদমটা যেভাবে কাজ করে যে আপনার এখানে 10.25 আছে, তাহলে 10.25 এর পরে সবচেয়ে কাছের ইভেন নাম্বার কোনটা? যেমন 10.25 এর পরের ইভেন নাম্বার হচ্ছে 10.2, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা। এই জন্য সে দশমিকের পর হচ্ছে কি দেখাচ্ছিল? আচ্ছা ওয়েট, আমরা ভিএস কোডে কি দেখতে পাচ্ছি? 10.3। আমি হচ্ছে কনফিউজ হয়ে গেছি, জাস্ট এ মিনিট। আচ্ছা আমি কি পয়েন্টস একটু পড়ি, তাহলে আর হয়তো বুঝতে পারবো। আচ্ছা, দুইটাই জিনিসই হচ্ছে ট্রু, মানে ঠিক আছে, যে both output 10.3 and 10.2 are valid representation of 10.25 with 1 decimal places depending on rounding method use। আমরা কোন রাউন্ডিং মেথডটা ইউজ করি? আচ্ছা, যদি আমাদের if you require consistent rounding behavior, consult the documentation for your specific compilers to understand their rounding strategy. Consider using a math library function specially designed for rounding if available to ensure consistent output across compiler. Okay, তাহলে আমাদের এইরকম কোনো স্পেসিফিক জিনিস আছে কিনা একটু দেখে। ওকে, স্যার অনলাইন সি কম্পাইলারে আবার 10.2 দেখাচ্ছে। ভাইয়া একটু ওয়েট, আমি একটু ডিবাগ করার ট্রাই করতেছি। আচ্ছা, স্ট্যান্ডার্ড লাইব্রেরি ম্যাথ.h একটা জিনিস আছে, সেটা হচ্ছে টেক্স আ ডাবল ভ্যালু অ্যাজ ইনপুট, রাউন্ডস দ্য ইনপুট ভ্যালু টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, রিটার্নস দ্য রাউন্ডেড ইন্টিজার ভ্যালু অ্যাজ ডাবল। ডাবল একটা ডেটা টাইপ আছে, একটু পরে বলতেছি আমি সেটার কথা। 10.25, দেন আমরা সেটাকে কি করেছি, আগে রাউন্ড করে নিয়েছি 10.25, দেন এটার আউটপুট আসবে কত? 10। বাট দশমিকের পরে যদি এক ঘর দেখতে চাই, আমি তো এটা ইন্টিজারে কনভার্ট করতে চাই নাই। আচ্ছা, ও আমাকে ভুল অ্যান্সার দিছে। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে দুইটা কেজি রাইট, 10.2 আর 10.3 দুইটা জিনিসই রাইট। ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি, অ্যান্ড ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে ব্যাংকার সাউন্ডিং একটা কনসেপ্ট আছে, সেটা ইউজ করে। আর ওয়ান কম্পাইলার হচ্ছে রাউন্ডিং টুয়ার্ডস জিরো, এই জিনিসটা ইউজ করে। এখন আমরা ওয়ান কম্পাইলার থেকে এই কোডটাকে যদি রান করি আরো একবার, কি পাই? সেটা হচ্ছে 10.2 পাচ্ছি। তার মানে এখানে বলতেছে যে রাউন্ডিং টুয়ার্ডস জিরো, আমরা এই জিনিসটাকে এইভাবে মনে রাখতে পারি যে 2 নাম্বার ঘরে এখানে 5 আছে, আমি যদি এখানে 6 দেই তাহলে আমাকে ওয়ান কম্পাইলার কি দেয়? এখন কিন্তু 10.3 দিচ্ছে, বাট আমি যদি 5 এর চেয়ে ছোট নাম্বার দেই, 4 দেই, তাহলে সে 2 দিচ্ছে। তারপর আমি যদি আরো ছোট দেই, 2, 3 দেই, তাহলেও সে 2 দিচ্ছে। তার মানে ওয়ান কম্পাইলার যে ওয়েটা ইউজ করে সেটা হচ্ছে, ও 2 নাম্বার ঘরে 5 থাকলে সেটাকে হচ্ছে আমাদের নর্মাল আমরা যে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো শিখে আসছি, যে 2 নাম্বার ঘরে যদি 5 থাকে তারপরে কোনো সমস্যা নাই, কিন্তু 3 নাম্বার ঘরে যদি 5 থাকে তাহলে হচ্ছে আমাদের ওই ম্যাথ নর্মাল আমরা যে ছোটকাল থেকে শিখে আসছি, যে 3 নাম্বার ঘরে 5 থাকলে আমাদের তার সাথে 1 যোগ করতে হয়, সেটা সে ফলো করে। বাট ওয়ান কম্পাইলার যেটা করে, সে 2 নাম্বার ঘরেও 6 থাকলে এই জিনিসটা সে ফলো করে। বাট ভিজুয়াল স্টুডিও কোডে আমরা যখন কোড করতে যাব, সে হচ্ছে এখানে, আমি যদি কোডটা রান করি তাহলে আমি এখানে 10.3 পাবো। তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আসলে এই ধরনের ইস্যু আমরা ফেস করব না, কারণ এত মানে কি সেটা কি বলবো, যে এই ধরনের ছোট ছোট জিনিস আমরা হচ্ছে অন্য কিছু দিয়ে হ্যান্ডেল করি, আপনাদের এই প্রবলেম ফেস করতে হবে না।
আর আমরা যে প্রবলেমগুলো সলভ করব বা ওইখানে যে জিনিসগুলো থাকবে তখন এই ইরর গুলো যাতে না হয় ওই রকম ভাবেই হচ্ছে কোশ্চেন গুলো তৈরি করা হয়। আর যদি এরকম কোশ্চেন তারা তৈরি করেও তাহলে 10.2 এবং 10.3 এই দুইটাকেই তারা রাইট ধরে নেয়। যেহেতু জেমিনি এখানে বলছে একটা লাইন দেখেন, কি পয়েন্টস, যে বোথ আউটপুট 10.3 and 10.2 are valid representation of 10.25 with 1 decimal places। এইটাই হচ্ছে মেইন লাইন, যে যদি আমাদের কোনো একটা প্রবলেমে এইরকম টাইপের সমস্যা হয় যে 10.3ও রেজাল্ট আসতে পারে, 10.2ও রেজাল্ট আসতে পারে অ্যাকর্ডিং টু দ্য ইউজার্স কম্পাইলার, সেই ক্ষেত্রে ওই কোশ্চেনের জন্য 10.3 কেও রাইট ধরা হয়, 10.2 কেও রাইট ধরা হয়। এতটুকু জিনিসকে আমরা বুঝতে পারছি। আপাতত এই ডিসকাশনটা না বুঝলেও চলবে, কারণ এই ডিসকাশন এখন বুঝেও কোনো লাভ নাই, কারণ আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করবো আরো অনেক পরে। তো আপাতত যেহেতু আমরা ওয়ান কম্পাইলার ইউজ করতেছি, সো এই জিনিসটা এখন মনে রাখারও দরকার নেই। জাস্ট এতক্ষণ যে আলোচনাগুলো হইলো সব ভুলে যান, মনে করেন 10.2 আর 10.3 দুইটাই রাইট। আমরা কি অনেক বোরিং হয়ে গেছি ক্লাসে? না স্যার, অ্যাকচুয়ালি ডিবাগ যেভাবে আমরা করি ইন্ডাস্ট্রিতে, করে সমস্যা হলে সেই পুরো প্রসেসটাই আপনারা দেখলেন। আমরা এআই এর হেল্প নেই, সো এআই কিন্তু আপনার জব নিয়ে নিবে না, বরং আপনাকে হেল্প করবে। জাস্ট এ মিনিট। ওকে, আমরা হচ্ছে আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। আমরা অলরেডি অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জেনে ফেলছি। দেন ফিক্স দ্য ইনপুট বাফার প্রবলেম, এই জিনিসটা আমরা একটু দেখি, তারপরে হচ্ছে আমরা হচ্ছে আজকের ক্লাস শেষ করতে পারবো। তো এখন আমি যে টপিকটা আপনাদেরকে দেখাবো, ইনপুট বাফার প্রবলেম, এই প্রবলেমটার যদি আমি দেখাতে চাই তাহলে আমি একটু ওয়ান কম্পাইলার থেকে ভিজুয়াল স্টুডিও কোডে যাব, কারণ এই টপিকটা বুঝতে হলে আমাদেরকে ওয়ান কম্পাইলার ইউজ করতে হবে। কেন করতে হবে, যেটা যখন আমি ইউজ করব তখনই আপনি বুঝতে পারবেন যে কেন এটা আমাকে ইউজ করতে হবে। দেন আমি সেম কোড ওয়ান কম্পাইলারে রান করে আপনাকে দেখাবো। ধরেন আমি এতক্ষণ আপনাদেরকে ইন্টিজার কিভাবে ইনপুট নিতে হয়, ফ্লোট কিভাবে ইনপুট নিতে হয়, ক্যারেক্টার কিভাবে ইনপুট নিতে হয়, সবকিছুই দেখাইছি। এখন ধরেন কোনো একটা প্রবলেম, আপনার কোশ্চেনটা আমি আগে লিখি, এই টাইপের যদি কোশ্চেন হয় যে আপনাকে আমি একটা কোশ্চেন দিলাম যে রাইট এ প্রোগ্রাম টু টেক two input, one is integer type and another one is character type, then print the result. ওকে, তার মানে আমাকে দুটো ইনপুট নিতে হবে, একটা হচ্ছে ইন্টিজার টাইপ, তারপর হচ্ছে ক্যারেক্টার টাইপ। ফাইন, সমস্যা নেই। তো আমি একটা কোড নিলাম, ডিক্লেয়ার করলাম ইন্টিজার নাম্বার, দেন আমি একটা হচ্ছে ভ্যারিয়েবল নিলাম ক্যারেক্টার ch। কেউ হচ্ছে না, মাইক্রোফোনটা মেবি অন আছে, অফ রাখবেন। তো প্রথমে আমি ক্যারেক্টারটা ইনপুট নিলাম ফর রিজন। তো আমি এখানে ইউজ করব scanf, দেন আমি এখানে ইউজ করব %c, তারপর হচ্ছে ch। আমি ক্যারেক্টারটা ইনপুট নিয়ে নিলাম। এরপরে আমি ইনপুট নিব ইন্টিজারের জন্য। সবাই একটু বুঝবেন, এটা কিন্তু আমি যে প্রবলেমটা এখন সলভ করাচ্ছি একদম সেম টু সেম প্র্যাকটিস প্রবলেমে একটা কোশ্চেন পাবেন। সো ক্লাস থেকে বুঝে গেলে প্র্যাকটিস প্রবলেম সলভ করাটা একদম ইজি। তো নাম্বার, দেন হচ্ছে আমি জাস্ট প্রিন্ট করে দিলাম, আর কোনো কিছু না। আমি একটা প্রিন্টএফ ইউজ করব দুইটা ডাটা প্রিন্ট করার জন্য, %d %c। আর আমি হচ্ছে মাঝখানে ডিফারেন্স বোঝার জন্য কিছু ড্যাশ ইউজ করে দিলাম। তো %d এর জায়গায় আমার নাম্বারের ভ্যালুটাকে দেখা যাবে, এন্ড %c এর জায়গায় আমার ch ভ্যারিয়েবলের ভ্যালুটা দেখা যাবে। এবার আমরা ওয়ান কম্পাইলারে কি করতাম, কোড রান করার আগে ইনপুট দিতাম, বাট ভিএস কোডে সেটা হচ্ছে আগে আপনাকে কোড রান করতে হবে, তারপরে আপনাকে ইনপুট দিতে হবে। আপনার আবার ভিএস কোড সেটআপ করতে যায় না, এখানে একটু হ্যাসেল আছে। আপাতত জাস্ট দেখেন যে রিজনটা কি। তো আমি আমার কোড আমার জন্য ওয়েট করতেছি ইনপুটের জন্য। তো আমি প্রথমে হচ্ছে ক্যারেক্টার এখানে দিয়েছি, যেহেতু এই জন্য আমি একটা ক্যারেক্টার ইনপুট দিব, সাপোজ f। তারপর আমি এন্টারে প্রেস করলাম, কম্পাইলার আবার ওয়েট করতেছে। কেন? আচ্ছা ওয়েট, আমি এখানে ভুল করেছি,
আমি এম্পারসেন্ট দেই নাই, আমি এখন এটা ইরর খেতাম এম্পারসেন্ট এন্ড এম্পারসেন্ট। আবার রান করি। তো আমি এখানে ইউজ করলাম প্রথমে আছে ক্যারেক্টার এফ, তারপরে আমি একটা নাম্বার ইউজ করলাম, সাপোজ এই নাম্বারটা 1530। এখন আমি কোডটাকে জাস্ট রান আর কারণ আমার দুইটা ইনপুট নেওয়ার কথা ছিল, আমি দুইটা ইনপুট নিয়ে ফেলছি। এখন আমি এন্টারে হিট করলে আমার রেজাল্টটা দেখা যাবে যে প্রথমে আমি পার্সেন্টেজ ডি এর ভ্যালু মানে ইন্টিজারটাকে প্রিন্ট করেছি 1530, আর তারপরে আমি এফটাকে প্রিন্ট করেছি আমাদের ক্যারেক্টার। আমার কোডে কিন্তু কোনো সমস্যা নাই বা আমরা এখানে কোনো ইররও ফেস করতেছি না। এবার জাস্ট আমি এই ক্যারেক্টার যে ইনপুটটা দেখতে পাচ্ছেন এইটা আমি একটু ইনপুটটা পরে নিই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। কোশ্চেনে কি বলেছিল যে 1 ইজ ইন্টিজার টাইপ, প্রথমে ইন্টিজারটা ইনপুট নিতে বলেছিল, বাট একটু আগে আমি ক্যারেক্টারটা নিয়েছিলাম, যে আগে ক্যারেক্টার নিলে কোনো সমস্যা হয় না। কিন্তু পরে আপনি যদি ইমিডিয়েট একটা ইন্টিজার টাইপের ডেটা বা ফ্লোট টাইপ ডেটার পরবর্তীতে ইমিডিয়েট যদি কোনো একটা ক্যারেক্টার টাইপের ইনপুট নিতে চান কি ধরনের প্রবলেম ফেস করতে পারেন সেটাই দেখাচ্ছি। এবার দেখেন আমি কোড রান করি। তো আমার কম্পাইলার আমার জন্য ওয়েট করতেছে। জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, আমি একটা ক্যারেক্টার দিলাম সাপোজ টি। দেখেন এখন যদি আমি এন্টারে হিট করি তাহলে কম্পাইলারের ওয়েট করা উচিত ফর টেকিং দ্য ইন্টিজার টাইপ নাম্বার। বাট দেখেন কি হয় এন্টারে হিট করলে, দেখেন কম্পাইলার আমার জন্য ওয়েট করে নাই, এখানে আন্দাজে একটা ইন্টিজার নাম্বার বসায় দিছে যেটাকে আমি গার্বেজ ভ্যালু বলতেছি। আর আপনারা কি দেখছেন আমি টি এর পরে কোনো ইন্টিজার নাম্বার ইনপুট দিয়েছি? দেই নাই কিন্তু, কিন্তু সে একটা আন্দাজে নাম্বার বসায় দিয়েছে এন্ড দ্যাট ইজ কল গার্বেজ ভ্যালু। এখন বলতে পারেন ভাই এই সমস্যাটার সমাধানটা কোথায়? সমাধানের আগে এই প্রবলেমটার নাম বলি, এটাকে বলা হয় বাফার প্রবলেম। টপিকটার নাম হচ্ছে বাফার প্রবলেম, এবং আপনাকে কোশ্চেন পড়ে বুঝতে হবে যে ওরা এই প্রবলেমটা কি বাফার প্রবলেম রিলেটেড দিয়েছে কিনা। কোশ্চেনটা পড়েন, রাইট এ প্রোগ্রাম টু টেক টু ইনপুট, দুইটা ইনপুট নিতে বলছে, প্রথমে বলছে ইন্টিজার নিতে, তারপর বলছে ক্যারেক্টার নিতে। ইমিডিয়েটলি কোনো নাম্বার টাইপের ভ্যালুর পরে সেটা ইন্টিজার হতে পারে, ফ্লোটও হতে পারে, আমরা এখানে ইন্টিজার দিয়ে দেখছি, এখানে ফ্লোটও হতে পারে। যদি আপনি ক্যারেক্টার ইনপুট নিতে চান তাহলে আপনি এই বাফার প্রবলেমটা ফেস করবেন। কারণ কি জানেন, দেখেন আমি যখন ইন্টিজার নাম্বারটা নিলাম, কোন একটা ইন্টিজার নাম্বার এখানে আমি ইনপুট দিলাম, সাপোজ আমি এখানে দিলাম কি লাইক 256, এরপরে আমি যখন এন্টারটা হিট করতেছি ক্যারেক্টার টাইপটা দেওয়ার জন্য, সে কি করলো, আমার এখানে কোনো ক্যারেক্টার আউটপুটই আসে নাই। কেন আসবে? কারণ সে তো ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য ওয়েটই করে নাই। আপনি বলতে পারেন যে ভাই তাহলে ক্যারেক্টার ইনপুট না নিয়ে সে কোডটা রান করলো কিভাবে? কারণ 256 এর পরে আমি যে এন্টারটা হিট করতেছি কিবোর্ড থেকে, সেই এন্টারটাকেই সে একটা ক্যারেক্টার ধরে নিছে। কারণ আমাদের কিবোর্ডে কম্পিউটার কোনটা এ বি আর কোনটা 1 2 সেটা কিন্তু চিনে না, সে সবকিছুকে একটা ক্যারেক্টার মনে করে। তো আপনি যখন এখানে ইন্টিজার নিলেন এবং তারপর যখন এন্টারে হিট করলেন, কম্পিউটার বা এই প্রোগ্রামটা মনে করতেছে ওইটাই হচ্ছে ইনপুট, তো সে ডিরেক্টলি ওই এন্টার মানে প্রেসটাকেই ইনপুট হিসেবে নিয়ে নিছে। এখন এই প্রবলেমের সলিউশনটা কি? আমি আরেকবার বলি, বাফার প্রবলেম কখন হয়? যখন কোনো নাম্বার টাইপের ভ্যালু আপনি নিতেছেন, সেটা হতে পারে ইন্টিজার, সেটা হতে পারে ফ্লোট, সেটা হতে পারে ডাবল টাইপ। ডাবল টাইপ আমরা কালকে দেখবো, সেটা একটা নাম্বার টাইপ। কোন একটা নাম্বার টাইপের পরে যদি কোনো একটা ক্যারেক্টার টাইপ আপনি ইনপুট নেন তখন সেটাকে বাফার প্রবলেম বলে। আর বাফার প্রবলেমের সলিউশন হচ্ছে আপনি এখানে যে পার্সেন্টেজ সিটা ইউজ করতেছেন এই পার্সেন্টেজের আগে একটা স্পেস ক্রিয়েট করে দিবেন, তাহলেই এই প্রবলেমটার সলিউশন হয়ে যাবে। এবার দেখেন আমি কোড রান করি, এবার সে আমাকে একটা ক্যারেক্টার ইনপুটের জন্য ওয়েট করবে। এবার আমি একটা ইন্টিজার নাম্বার দিলাম 1530। আগের বার এন্টারে হিট করার সাথে সাথে কোড এক্সিকিউট হয়ে যেত, বাট এখন দেখেন এক্সিকিউট হচ্ছে না, আমার জন্য ওয়েট করতেছে ইনপুটের জন্য। তো আমি একটা ইনপুট দিলাম জে, দেখেন 1530 আর জে আসছে। তো এটাই হচ্ছে বাফার প্রবলেম, আর এই বাফার প্রবলেম থেকে একটা কোশ্চেন কিন্তু থাকবে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা বাফার প্রবলেম। ডিরেক্টলি বলে দেয়া থাকবে না যে এটা হচ্ছে বাফার প্রবলেমের কোশ্চেন, তোমরা বাফার প্রবলেমের লজিকটা এখানে অ্যাপ্লাই করো। আমরা কি বুঝতে পারছি এই বাফার প্রবলেমটা কখন হতে পারে? স্যার ওকে, তাহলে এখন আমি যদি এই কোডটাকে ওয়ান কম্পাইলারে হচ্ছে রান করি, দেখেন কি হয়। ওয়ান কম্পাইলারে কি করতে হয়, আগে থেকে ইনপুট দিতে হয়। তো আমি যদি এখানে বুঝে থাকি যে এটা হচ্ছে একটা বাফার প্রবলেমের কোশ্চেন,
তাহলে আমাকে আগে সেই বাফার প্রবলেম হ্যান্ডেল করার জন্য কোড লিখতে হবে, তারপরে আমি এখানে ইনপুট দিব যে প্রথমে হচ্ছে 1530 দিলাম, তারপরে আমি এখানে কোনো একটা ক্যারেক্টার দিলাম, না রান, কোডটা পারফেক্টলি রান করতেছে। বাট আমি যদি বাফার প্রবলেম হ্যান্ডেল না করে কোডটাকে রান করতাম, তাহলে দেখেন আমার ক্যারেক্টার নাই। আপনি বলতে পারতেন ভাই ক্যারেক্টার তো ইনপুট দিয়েছি, আমার ইনপুট কোথায় গেল, ইনপুট কেন শো করে না, কারণ ওই বাফার প্রবলেমের কারণে। ওকে, আই থিংক উই হ্যাভ আ কোশ্চেন। তাসনিম জি বলেন। ভাইয়া যদি আগে মানে পার্সেন্টেজ চিনি, মানে হচ্ছে নাম্বারের ইনপুটটা নেওয়ার আগে যদি ক্যারেক্টারের ইনপুট নিই, তাহলে কি বাফার প্রবলেম হয় না? না, তাহলে বাফার প্রবলেম হয় না, কারণ আপনি ক্যারেক্টার ইনপুট নেওয়ার পরে ইন্টিজার নিচ্ছেন, কিবোর্ডে এন্টার হিট করতেছেন। এন্টার কি কোনো ইন্টিজার টাইপ? না। না, দ্যাটস ওয়াই বাফার প্রবলেম হয় না। ঠিক আছে, বুঝতে পারছি। জি ভাইয়া বুঝছি। ওকে। আজকে আমরা এতটুকু দেখলেই হবে। আর অ্যারিথমেটিক অপারেটরস হচ্ছে নরমালি যোগ বিয়োগ করা, আরেকটা জিনিস হচ্ছে মডিউলাস বের করা, যে ভাগশেষ বের করা আর কি, সেটা আমরা হচ্ছে দেখে ফেলি। আমাদের 3 মিনিট ওভার হয়ে গেছে, যদি আমরা লেটে ক্লাস শুরু করছিলাম। আই থিংক উই হ্যাভ টাইম, জাস্ট 3-4 মিনিট সময় লাগবে। এরপরে সমস্যা নেই, এরপরে 5 দিন বন্ধ পাচ্ছেন। বাফার প্রবলেম মানে আমি ছুটি পাচ্ছি এক্স্যাক্টলি 5 দিন, কিন্তু আপনারা পাচ্ছেন না, 5 দিন আমি ছুটি পাচ্ছি, কারণ আমার কিন্তু আগামী 5 দিন কোনো ক্লাস নিতে হবে না, আপনাদের ক্লাস করতে হবে, সাপোর্ট সেশনে আসতে হবে। বাট আমার 5 দিনের জন্য ছুটি, তো 5 দিনের জন্য যদি আমি ছুটি পাচ্ছি, তো আমি একটু কষ্ট করতেই পারি। তো বাফার প্রবলেম ইউজিং সি প্রোগ্রাম। এখন সাপোর্ট সেশনে আমিও থাকতে পারি, আমাদের সাপোর্ট টিম মেম্বারও থাকতে পারে, যে কোনো একজন থাকবে। ওকে, আমি কোডটা শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। তো আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, মানে অ্যারিথমেটিক অপারেটরস এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ফোকাস করা না, এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। যে আমরা যে হচ্ছে এই যে ছোটকাল থেকে অঙ্ক টঙ্ক করি, আমরা তো একদম ছোটকালে এই জিনিসগুলার কাজই করি, যে কিভাবে দুইটা নাম্বার যোগ করতে হয় অলরেডি আমরা করে ফেলছি, কিভাবে বিয়োগ করতে হয় সেটাও করে ফেলছি, গুণ করতে হয় সেটাও করে ফেলছি, ভাগ করতে হয় সেটাও করে ফেলছি। বাট এই জিনিসটাও আমরা করছি, এমন না যে করি নাই, এই জিনিসটা না করে আমরা এই পর্যন্ত কখনোই আসতে পারিনি। বাট এই জিনিসটা একটু আমি রিক্যাপ করে দেব, ব্যাপারটা এমন না যে আপনারা জানেন না, তারপর আমি একটু রিক্যাপ করে দেই, কারণ মাঝে মধ্যে অনেকজনের মনে থাকে না। তো এখন ধরেন আপনি চান যে ভাই আমি 13-কে 3 দ্বারা ভাগ করব। তো 13-কে 3 দ্বারা ভাগ করলে তো ভাগশেষ কখনোই শূন্য হবে না, কারণ 13 হচ্ছে একটা অড নাম্বার। তো অড নাম্বারকে 3 দ্বারা ভাগ করা, বা আপনি ধরেন 3 না, আপনি হচ্ছে ওই 13-কে 2 দ্বারা ভাগ করেন। আমরা আরো সিম্পল একটা এক্সাম্পল নেই, 13-কে 2 দ্বারা ভাগ করলে আমার 6.5 রেজাল্ট আসে ফ্লোটিং পয়েন্ট নাম্বারে। এখন সেই হিসাবে আমরা না যাই, আমরা যাই, আমরা বাচ্চা মানে যখন একদম ছোট ছিলাম, তখন আমাদেরকে যেভাবে ভাগ অঙ্ক করা শিখাইছিল, আমরা একটু সেই ওয়েতে ফিরে যাই, যে ভাই এখানে হচ্ছে আমাদের 6 দুগুণে 12। আচ্ছা, আপনারা কাইন্ডলি কেউ যদি হচ্ছে ওই স্পিকারে থাকেন, তাহলে একটু স্পিকারটা অফ করে দেন, কারণ কেউ যদি আবার শুনে যে আপনারা হচ্ছে এখন ভাগ অঙ্ক শিখতেছেন, তাহলে একটু লজ্জা পেতে পারেন আর কি। তো এখন 6 দুগুণে 12 বিয়োগ করলে হচ্ছে 1 হয়। এখন এই 6-কে কি বলে? এটাকে বলে ভাগফল। কারণ আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি জানে জানে যে আপনাকে এখন আমি এগুলো শেখাচ্ছি, তাহলে আপনাকে এসে বলতে পারে যে সারা জীবন কি করলা, এখনো ভাগফল, এই ভাগ অঙ্ক শিখো, ভাগফল। আর এই 1টাকে কি বলে? সেটাকে বলা হয় হচ্ছে ভাগশেষ। আমি জানি এখানে সবার এটা মনে আছে, বাট আমি তারপরে একটু রিক্যাপ করে দিচ্ছি, ভাগফল আর ভাগশেষ। এখন ভাগফল বের করার জন্য তো আমরা জানি যে এই অপারেটরটাকে ব্যবহার করা হয়, ডিভিশন অপারেটর। বাট ভাই এটাকে বের করার জন্য কোন অপারেটর ব্যবহার করা হয়? এটাকে ব্যবহার করার জন্য এই জিনিসটাকে ব্যবহার করা হয়। এটা কিন্তু পার্সেন্টেজ না, এটা হচ্ছে মডিউলাস অপারেটর। প্রোগ্রামিং এর ক্ষেত্রে পার্সেন্টেজ বলা যাবে না, এটাকে পার্সেন্টেজ বলে কিন্তু একজন প্রোগ্রামিং কমিউনিটির অনেক ট্যালেন্টেড একজন মানুষ ট্রলের শিকার হয়েছিল। সো আমি চাই না আপনাদের মধ্যেও কেউ ট্রলের শিকার হন। দিস ইজ নট আ পার্সেন্টেজ, দিস ইজ আ মডিউলাস সাইন ইন অ্যারিথমেটিক অপারেটরস। আচ্ছা, তো এখন এই অপারেটরস দিয়ে কি হয়? এই অপারেটরস দিয়ে ভাই কোনো একটা নাম্বারকে ভাগ করলে যদি আপনি ভাগশেষ বের করতে চান, নট ভাগফল, ভাগশেষ, তাহলে আপনি এই অপারেটরটা ব্যবহার করবেন। যেমন দেখেন 5-কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1।
সেটা আমি এই মডিউলাস চিহ্ন দিয়ে বের করছি। আবার 10 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয় সেই জন্য আমি ডিভিশন অপারেটর ব্যবহার করছি। আমরা কি বুঝতে পারছি দুইটা জিনিস ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? আরেকবার ভাগ অঙ্ক জি ভাই। শেখাবো? ভাই বুঝতে পারছি, বাক্সে গিয়ে হবে না, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। না মনে মনে বলতেছেন ভাই আর আন্ডার এস্টিমেট করেন না, ছাড়েন এবার। আচ্ছা আন্ডার এস্টিমেট করি নাই, জাস্ট হচ্ছে রিক্যাপ করে দিলাম। ওকে, আজকের প্রবলেম সেটটা আমরা একটু দেখি। আজকে আমাদের প্র্যাকটিস প্রবলেম 1, নট দ্য 2, প্র্যাকটিস প্রবলেম 1। দেখি আপনাদের জন্য কতগুলো প্রবলেম রেডি আছে। 11টা প্রবলেম। আচ্ছা এটা দেখেন না, এটা দেখাটা ঠিক না, সলিউশন করা আর কি। তো আজকের থেকে আপনাদেরকে কিন্তু PP0 তে যেরকম আপনি হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে করেন নাই, আজকের পর থেকে ইচ অ্যান্ড এভরি প্রবলেম আপনাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিয়ে কাজ করতে হবে। যেমন এখানে একটা বড় করে টেক্সট লেখা আছে যে অ্যানাউন্সমেন্ট, ইউ নিড টু সলভ all the problems by taking the input from the user or using scanf function. Without scanf function or taking the input from the user, your solution won't success. একদম বড় করে কিন্তু এখানে লিখে দিছি, তারপরে হচ্ছে প্রবলেম। এখন এইটা যদি কেউ না পড়েন আমি কি করব বলেন? তারপরে আপনাকে কোশ্চেনটা পড়বেন, ইনপুটটা 10-20 হবে, তারপরে আপনার আউটপুটটা এরকম হবে, তারপরে আবার প্রবলেম 2 তে যাই, সলিউশনের দিকে কেউ তাকায় না। সেম এখন কিন্তু আমি ব্যানার টেনার দিই নেই, কারণ আমি আশা করি এখান থেকেই এই জিনিসটা সবাই পড়ে নিবে। তারপর প্রবলেম 2 সেম, আপনাকে একটা রেক্টাঙ্গেলের ক্ষেত্রফল বের করতে হবে, যেটা কিন্তু আমরা PP0 তে করেছি, বাট ইউজারের কাছ থেকে ইনপুট নেই নাই, বাট PP1 এ এসে আপনাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে কাজটা করতে হবে। তারপর আমি গেলাম প্রবলেম 3 তে, কেউ সলিউশন দেখেন না। এখন এখানে কি করতে হবে যে দুইটা, ধরেন আপনি একটা এক্সাম দিছেন, দুইটা সাবজেক্ট আপনার, ধরেন কি কি ফিজিক্স আর কেমিস্ট্রি দুইটা সাবজেক্ট, ওই দুইটা সাবজেক্টের আপনার টোটাল মার্কস কত হয়েছে এবং এভারেজ আপনি কত পেয়েছেন। ধরেন আপনি হচ্ছে 80 পেয়েছেন, তাহলে আপনার টোটাল কত আর এভারেজ কত আপনাকে বের করতে হবে। এবং মাথায় রাখবেন দশমিকের পর কিন্তু 4 ঘর না বা 6 ঘর না, দশমিকের পর কিন্তু 2 ঘর আছে, এটা একটু মনে রাখবেন, মাথায় রাখবেন। তারপর আবার দেখেন যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট বের করার যে প্রবলেমটা, এটা হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, এটা হচ্ছে ফর্মুলা। এবং এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে গিয়ে একটা জিনিস হয়, সেটা হচ্ছে ইন্টিজার ডিভিশন একটা প্রবলেম হয়। ইন্টিজার ডিভিশন প্রবলেমটা কি আমি ছোট করে একটু দেখাই দিই জাস্ট, কারণ এটা আপনার কোশ্চেনটা সলভ করতে লাগবে। ধরেন আমার হচ্ছে ইন্টিজার একটা নাম্বার আছে, ইন্টিজার a ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে সাপোজ ধরেন 13, আর আমি এখানে দিলাম ইন্টিজার b ইকুয়াল টু ধরেন দিলাম 2, এন্ড দেন আমি হচ্ছে জাস্ট একদম ধরেন আপনি কি করতে পারি সেটা হচ্ছে, আমি জানি এটা ভাগ করলে হচ্ছে ভাগটা দশমিকে আসবে রেজাল্ট, এজন্য আমি ফ্লোট ভ্যারিয়েবল ইউজ করলাম। তারপর আমি এখানে লিখলাম a ভাগ b, দেন হচ্ছে আমি এখান থেকে %f দিলাম, কারণ আমি সামের ভ্যালুটাকে প্রিন্ট করব। এখন ক্যালকুলেটরে আমরা একটু দেখি যে 13 কে 2 দ্বারা ভাগ করলে কি হয়। 13 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসে 6.5। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফরম্যাট, যদি ফ্লোটিং টাইম ইউজ করেছি তাহলে আমাদের 6.500 আসার কথা, কারণ দশমিকে তার পরে যে 5টা ঘর থাকবে সেই 5টা ঘর 0 দিয়ে ফিল আপ করার কথা। এবার আমি একটু কোডটা রান করি, দেখেন এখানে 6.00 আসছে, বাট রেজাল্ট কিন্তু 6.5, তার পরে বাকি যে 5টা ঘর থাকে সেই 5টা ঘরে 0 আসার কথা ছিল, বাট এখানে 6 সবগুলা 0 হয়ে গেছে। তাহলে ভাই 5 কোথায় গেল? এন্ড দিস ইজ কল্ড ইন্টিজার ডিভিশন প্রবলেম। আপনি যখন দুইটা ইন্টিজার ভ্যালুকে ভাগ করবেন তখন এই ইন্টিজার ডিভিশন প্রবলেমটা হয়। তাহলে ইন্টিজার ডিভিশন প্রবলেমটা কি, যে সে দশমিকের পরে সবকিছুকে 0 করে দেয়। এখন এটার সলিউশনটা কি? এটার সলিউশন হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবলকে আপনি ফ্লোটে কনভার্ট করে ফেলেন, দিস ইজ কল্ড টাইপ কাস্টিং। এখন দেখেন, আচ্ছা expected expression before float, wait just a minute, আমি কিছু একটা মিস করতেছি। টাইপ কাস্টিং ইন সি, হয়তো শর্ট টাইম মেমোরি লস হয়েছে, জাস্ট a minute।
পার্সেন্টেজ সেভ মিন এটা না, আচ্ছা ভ্যারিয়েবলের আগে মেবি লকড। ওকে দেখেন, টাইপ কাস্টিংটা আসলে ভ্যারিয়েবলের যেটাকে আপনি ফ্লোটে কনভার্ট করবেন সেটা হচ্ছে ভ্যারিয়েবলের পরে না, টাইপ কাস্টিংটা করতে হয় আগে। এখন আপনি হচ্ছে বিটাকেও কনভার্ট করলে পারেন অথবা এটাকেও কনভার্ট করলে পারেন। দেখেন এখন কিন্তু আবার একদম পারফেক্ট রেজাল্ট আসছে, 6.5 পরে 5টা জিরো। আপনি যদি একদম ক্যালকুলেটরের মতো রেজাল্ট আনতে চান তাহলে আপনি চাইলে দশমিকের পর এক ঘর দেখতে পারেন, 6.5 আসছে। তো আমরা কি এই ইন্টিজার ডিভিশনের প্রবলেমটা বুঝতে পারছি? এই প্রবলেমটা হবে আপনার এইটা সলভ করতে গেলে। কারণ দেখেন এই যে আপনার এখানে 9/5 আছে, দুইটা ইন্টিজার নাম্বার, মানে ফর্মুলাতে 9/5টা আছে। তাহলে কি করতে হবে, যে কোনো একটাকে ফ্লোটে কনভার্ট করতে হবে, সেটা 5 কে হতে পারে বা 9 কে হতে পারে, আপনার ইচ্ছা। ওকে, তো ওকে কোশ্চেন করেন, যার কোশ্চেন আছে। তাসনিম, ভাই আমি যদি দুইটাকে ফ্লোটে ডিক্লেয়ার করে নেই তাহলে? কি দরকার, একটাকে করেন, দুইটাকে করে আমি কখনো দেখি নাই। ওয়েট, না মানে হচ্ছে আপনি যে ইন্টিজার মানে এ আর বি কে ইন্টিজার ডিক্লেয়ার করছেন, ও ওটাকে আচ্ছা যদি হ্যাঁ, ফ্লোটে ও আচ্ছা হ্যাঁ, এটা আপনি করতে পারেন, ইটস এ গুড কোশ্চেন, যে আপনি চাইলে এটাকে ফ্লোরে ডিক্লেয়ার করতে পারেন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি এটা করলে আমার আর টাইপ কাস্টিংটা করতে হচ্ছে না, ঠিক আছে, অ্যান্সার পারফেক্ট। বাট দেখেন আমি এখানে আপনাকে বাট ফর্মুলাতে কিন্তু আমি এখানে যে ফর্মুলাটা অ্যাড করে দিয়েছি আপনাকে এক্সাক্ট সেই ফর্মুলাটা ইউজ করতে হবে। আপনি এখানে 9.0 করতে পারবেন না, কারণ 9.0 যদি আপনি করতেই পারেন, আমি তো এখানে 9.0 দিতে পারতাম, আমি কেন 9/5 দিলাম? কারণ আমি এক্সপেক্ট করতেছি আমার স্টুডেন্ট এখানে টাইপ কাস্টিং ফর্মুলাটা মানে রুলসটা ইউজ করুক, বুঝতে পারছেন? ভাইয়া এটার ক্ষেত্রে কি এরর দেখাবে, মানে যদি ফ্লোট ইউজ করি তাহলে? আপনি করে দেখেন, করে অ্যাকসেপ্ট হয় কিনা। এটার অ্যান্সারটা আমি দিতে পারলাম, মানে দিব না আর কি। আপনি এটা আচ্ছা, করেন, ইমপ্লিমেন্ট করেন, তারপর দেখেন। ওকে, অনেক কিছু দেখা ব্যাপার আছে যে ইমপ্লিমেন্ট করে দেখা উচিত। ওকে, তাহলে আপাতত আমরা আজকের ক্লাসে সবকিছুই দেখতে পারছি, জাস্ট মাল্টি লাইন কমেন্টটা দেখি না, এটা আমরা পরে দেখবো, আপাতত লাগবে না। ওকে, ইনশাল্লাহ আমরা নেক্সট বৃহস্পতিবার অনেক দিন পরে হয়তো বা এক যুগ পরে 29 তারিখে মেবি আমরা আবার বসবো আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার ক্লাস করার জন্য। তারপরে আমাদের হচ্ছে যারা কোর্সে এনরোল করতেছেন আমরা হচ্ছে একটা প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করব, দেন ওই গ্রুপে হচ্ছে আমাদের সবকিছু হবে। কোশ্চেন করেন ভাই মনোজ। স্যার বলছিলাম আপনি যে প্রবলেম গুলো দিবেন সেই প্রবলেম গুলো আমি কিভাবে আপনাকে মানে দেখাবো আর কি, সাবমিট কিভাবে করবো স্যার? আপনি PP0 যেভাবে করেছেন সেম আপনি সলভ করবেন, গ্রিন টিক আসলে হয়ে যাবে, আর আমাকে কোনো কিছু দেখাতে হবে না। আমাকে আপনি দেখাবেন তখন যদি আপনি কোনো কিছু না বুঝেন, যে ভাই এই কোশ্চেনটা আমি সলভ করতে পারতেছি না, তখন আপনি গ্রুপে বলবেন, আমাদের গ্রুপে যারা সাপোর্ট টিম মেম্বার আছে তারা আপনাকে রেসপন্স করবে। হাসান মীর ভাই বলেন। হাসান মীর ভাই আপনার মাইক অফ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই, আজকে আমি প্রথম এন্ট্রি করলাম, তা আমি কি করে ওই আমার প্রোফাইলে পাইলারের মধ্যে ঢুকবো এটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনি কি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে জয়েন করেছেন আর মোবাইল দিয়ে? মোবাইল দিয়ে। আপনার কি এখন ল্যাপটপ অথবা কম্পিউটার ইউজ করা পসিবল? এখন নেই, ওই কদিন পরে পসিবল। আচ্ছা, তাহলে সমস্যা নেই, আপনি আপনার মোবাইল দিয়ে যে ক্রোম ব্রাউজারটা আছে সেটা কি একটু ওপেন করতে পারবেন? জি পারবো। আচ্ছা, আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করে একটা আচ্ছা ওয়েট, আপনাকে আমরা আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে নিই, যাতে করে আপনি কোনো প্রবলেম ফেস করলে আপনার সাথে আমরা কমিউনিকেট করতে পারি। আপনি কি এই গ্রুপটাতে জয়েন আছেন? জি জয়েন আছি। আচ্ছা, কাইন্ডলি একটা মেসেজ করেন, এখনই একটা মেসেজ করেন। জি ভাই, তাহলে আমি একটু পরে মেসেজ করছি। ঠিক আছে, আপনি একটু পরে মেসেজ করেন, আমি আপনাকে ব্যাপারটা দেখাই দিচ্ছি। যে আপনি হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করবেন, আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন আর কি, দেন একটা ওয়েবসাইটে চলে যাবেন onecompiler.com। আচ্ছা, onecompiler.com এ যাবেন, গিয়ে
এখানে আপনি এটা বেটার হয় আপনি যদি এই ওয়েবসাইটেতে আপনার কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে জয়েন করেন, মোবাইল দিয়ে করলেও সমস্যা নাই। আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনি আপনার এই যে লগ ইন উইথ গুগল এটাতে ক্লিক করে আপনি আপনার যে জিমেলটা দিয়ে লগ ইন করতে চান সেই জিমেলটা দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন। তো আমি এখানে আমিও সেম কাজ করতেছি, লগ ইনটা করে ফেললাম, আমার লগ ইন হয়ে গেল। এবার তারপরে আপনি এখন আপনার যে লগ ইনটা করার পরে আপনি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে গেলে আপনি এখানে দেখবেন যে ক্লাস 2, আমরা গতকালকে ক্লাস 1 করেছি, আজকে হচ্ছে ক্লাস 2। আপনি যদি ক্লাস 1 থেকে দেয়া প্রবলেমগুলো সলভ করতে চান তাহলে এই বাটনটাতে ক্লিক করবেন, প্র্যাকটিস প্রবলেম। আর ক্লাস 2 থেকে আজকে যে ক্লাসটা আমরা করলাম সেটার প্র্যাকটিস প্রবলেম সলভ করতে চান, এখানে প্র্যাকটিস প্রবলেম 1 এ ক্লিক করলে আপনার এই কোশ্চেনগুলো রেডি হয়ে যাবে। এবং আপনি যেই ইমেলটা দিয়ে এই ওয়ান কম্পাইলারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সেই ইমেলটা কাইন্ডলি আমাদেরকে দিয়ে দিবেন। আমরা আমাদের ওয়ান কম্পাইলারে যে ক্লাসরুমটা আছে সেখানে আপনাকে অ্যাড করে দিব। তখন আর আপনাকে এরকম ওয়েবসাইটে আইসা ঢুকতে হবে না, আপনি সরাসরি এখানে আপনার প্রোফাইলে ক্লিক করে নিচে ক্লাসরুম পেয়ে যাবেন। বুঝতে পারছেন হাসান মির ভাই? হাসান মির আছেন? ওকে, আমাদের বাকি যারা আছি আমাদের যদি কোনো কোশ্চেন না থাকে আমরা তাহলে আজকে ক্লাস এখানে শেষ করতে পারি। এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান? খুব ভালো লাগলো ক্লাসটা করে, মানে আমি আজকে প্রথম, তাই আমি আপনাকে একটা কথা বলছিলাম স্যার, আমাদের কি এখন প্রাইভেট ব্যাচ কি সি চলছে, মানে সিটা কি স্টার্টিং হলো? হ্যাঁ, মাত্র 2টা ক্লাস হলো। ও, তারপর সি প্লাস প্লাস স্যার? সেটা এইসি প্রোগ্রামিং এর ব্যাচটা কমপ্লিট হলে তারপরে আমরা সি প্লাস স্টার্ট করব। ওকে স্যার, ওকে স্যার। নেক্সট ক্লাস কবে আছে একটু বলতে পারবেন? ক্লাস হচ্ছে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার। ওইটা হচ্ছে লাইভ ক্লাস, মানে এই যেরকম আপনি যেটা করতেছেন 8:30 থেকে 10:30 বাংলাদেশ টাইম। আর সপ্তাহের বাকি যে দিনগুলো সেই দিনগুলোতে সাপোর্ট সেশন হয়। সাপোর্ট সেশন বলতে আপনি যে এই যে আপনাকে যে প্র্যাকটিস প্রবলেমগুলো দিচ্ছি সেগুলা যদি সলভ করতে গিয়ে আপনার কোনো প্রবলেম হয় তখন আপনি সাপোর্ট সেশনে জয়েন করে আমাদের সাপোর্ট টিম মেম্বারদের সাথে কথা বলতে পারবেন। এবং সেটার টাইম হচ্ছে বাংলাদেশ টাইম রাত 10:30 থেকে 11:30। এবং ওই সাপোর্ট সেশন যখন শুরু হবে তখন আমাদের এই গ্রুপে বলে দেওয়া হবে যে আমাদের সাপোর্ট সেশন শুরু হবে এত টাইম থেকে, আপনারা সবাই জয়েন করেন। তখন একটা ক্লাস লিঙ্ক দিবে, যে যেরকম আমি এখন ক্লাস লিঙ্ক দিয়েছি, আপনি তখন জয়েন করে যদি কোনো প্রবলেম ফেস করেন তখন আপনি তাদের সাথে শেয়ার করে ওইটা সলভ করে নেবেন। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ইউ মোস্ট ওয়েলকাম। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, আমাদের কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা ক্লাস আজকে এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম সবাইকে। স্যার থ্যাংক ইউ স্যার আপনাকে। ইউ মোস্ট ওয়েলকাম।